হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা বৃত্ত এই ক্লাসটার এই চ্যাপ্টারটার 8 নাম্বার ক্লাসটা করব। কেমন আছো সবাই আমাকে বলো তো, কেমন আছো সবাই? আগের ক্লাসগুলা কি করা হয়েছে? এই ক্লাসটা করার জন্য অবশ্যই আগের ক্লাসগুলা করা থাকা লাগবে। তোমরা অনেকেই কোয়েশ্চেন করো, ভাইয়া নতুন জয়েন হয়েছি, আমি কি লাইভ ক্লাস করব? না, যারা নতুন জয়েন হয়েছো বা কোনো একটা চ্যাপ্টার তুমি দেখলা লাইভ ক্লাস চলতেছে, তোমার যদি আগের ক্লাস ক্লিয়ার না থাকে, তুমি লাইভ ক্লাস দেখে তো লাভ নাই, তুমি বুঝতে পারবা না। হ্যাঁ, আগের ক্লাসগুলা দেখে পার্ট বাই পার্ট তোমাকে প্রসিড করতে হবে। ঠিক আছে? ঠিক আছে তো? আচ্ছা, শুরু করতেছি। তো আজকে আমাদের 8 নাম্বার ক্লাস। এটার মাধ্যমেই মোটামুটি আমাদের বৃত্ত শেষ হয়ে যাবে, মোটামুটি শেষ। তারপর কিছু টপিক থাকবে যেগুলো অ্যাডভান্সড টপিক, সেটা আমরা আর একটা ক্লাসের মাধ্যমে কভার করব। ঠিক আছে? তাহলে বৃত্ত টোটাল 9টা ক্লাসের মাধ্যমে আমাদের শেষ হয়ে যাবে। আজকেই মোটামুটি ম্যাক্সিমাম কনসেপ্ট শেষ হয়ে যাবে। জাস্ট 2-1টা কনসেপ্ট থাকবে আর কিছু অ্যাডভান্স টপিক যেগুলা সাধারণত ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সময় পড়ানো হয়, আমি ওগুলা নেক্সট ক্লাসে পড়াবো। ওকে, আমি ওগুলা নেক্সট ক্লাসে পড়াবো। তো আমরা শুরু করতেছি। আমাদের প্রথম যেই টপিকটা সেটা হচ্ছে জ্যার সমীকরণ। কোত্থেকে? জ্যার মধ্যবিন্দু থেকে জ্যার সমীকরণ। টাইটেল দাও, টাইটেল দাও। জ্যার মধ্যবিন্দু। জ্যা কি সবাই বোঝো তো? একটা বৃত্তের কোনো একটা জ্যা, তার মধ্যবিন্দু হতে তার সমীকরণ আমরা কেমনে বাইর করব। চিত্র আঁকানোর দরকার নাই, টাইটেল দাও। ততক্ষণ আমি একটা চিত্র আঁকাই। ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে? এই বৃত্তের কোনো একটা জ্যা, ধরো এইটা। এই জ্যাটার মধ্যবিন্দু তোমাকে দেওয়া থাকলে সেখান থেকে জ্যার সমীকরণ, এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট, সেখান থেকে আমি জ্যার সমীকরণটা কেমনে আনবো, এটাই কি আমাদের প্রথম টপিক। এটাই কি আমাদের প্রথম টপিক। ঠিক আছে? কালিটা বেশি চিকন হয়ে গেছে, এবার ঠিক আছে। ওকে, আমরা শুরু করতেছি। ওকে, খেয়াল করো, আমরা প্রথমত কোনো ফর্মুলা ইউজ করব না, বেসিক কনসেপ্ট থেকে করব, তারপর ফর্মুলা ব্যবহার করব। সুন্দর একটা ফর্মুলা আছে, আমরা ফর্মুলায় পরে আপাতত বেসিক কনসেপ্ট থেকে। দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কত জায়গায় আসছে দেখছো? কত জায়গায় আসছে দেখছো? সো 4 স্টার অঙ্ক এটা। কি বলছে খেয়াল করো, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। সমীকরণ দেওয়া মানে কি? ওই বৃত্তের 14 গোষ্ঠী তুমি জানো। আমাকে বলো, একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে। এই বৃত্তের যে জ্যা, এই বৃত্তের একটা জ্যার মধ্যবিন্দু দেওয়া আছে। এই বৃত্তের একটা জ্যার মধ্যবিন্দু, ওই জ্যার সমীকরণ। কাহিনী বুঝছো? একটা জ্যার মধ্যবিন্দু দেওয়া আছে, তার সমীকরণ। তাহলে কি অ্যাকচুয়ালি? জ্যার মধ্যবিন্দু থেকে বৃত্তের সমীকরণ। জ্যার মধ্যবিন্দু থেকে বৃত্তের সমীকরণ। ঠিক আছে? উল্টা বললাম। জ্যার মধ্যবিন্দু দেওয়া আছে, জ্যার সমীকরণটা বের করা। আমি একটা চিত্র আঁকাই, তো আনুমানিক কোয়েশ্চেন তৈল না, জাস্ট নাম্বারটা দাও। এই ধরো আমাদের বৃত্তটা। এই বৃত্তের কেন্দ্র কত? আমাকে বলো তো, কেন্দ্র কত? 0,0, তাই না? এখন এই বৃত্তের কোন একটা জ্যা, কোন একটা জ্যা হচ্ছে এইটা, বুঝছো? কোন একটা জ্যা হচ্ছে এইটা। এই জ্যার মধ্যবিন্দু কত? -2,3। এই জ্যার মধ্যবিন্দু কত আমাকে বলো? -2,3। এই জ্যার সমীকরণটা লাগবে। বলো তো কেমনে পারি? জ্যার উপরস্থ একটা বিন্দু জানো, জ্যার ঢালটা বের হইলেই হয় না? আমাকে বলো, জ্যার উপরস্থ একটা বিন্দু জানো, তাই না? জ্যার উপরস্থ একটা বিন্দু জানো, এটা ঢাল বেরোলেই হয় এক বিন্দুগামী রেখার সমীকরণ, এক বিন্দুগামী রেখার সমীকরণ। আচ্ছা, এটা কেন্দ্র। কেন্দ্র আর কোন একটা জ্যার মধ্যবিন্দু কানেক্ট করলে যেটা পাওয়া যায়, সেটা ওই জ্যার উপর লম্ব। বুঝছো? আমি একটু নাম দিই। এটা ধরো ও, এটা ধরো এ। এ না, এটা ধরো পি, আর জ্যাটার নাম দিলাম এবি। তুমি বাংলায় লিখবা, ধরি এবি জ্যার মধ্যবিন্দু হচ্ছে পি, কেন্দ্র হচ্ছে ও। এগুলা লিখবা, চিত্র যেটা আঁকছো সেটা ভাষায় কি ব্যাখ্যা করবে। ঠিক আছে? আমার টার্গেট কি? এবি জ্যার সমীকরণ, এটার উপরস্থ একটা বিন্দু জানি, ঢাল জানতে পারলেই হইছে। এখন এখন
কেন্দ্র আর জ্যার মধ্যবিন্দু কানেক্ট করলে যেই রেখাটা পাওয়া যায় সেটা ওই জ্যার উপর লম্ব। আমরা বলতে পারি না? তাহলে কি বলতে পারি? ওপি লম্ব এবি। এখন ওপি এর ঢালটা কিন্তু তুমি জানো। ওপি এর ঢাল জানো? এম ওপি সেটা কত বলো তো? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর না? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর 3 - 0 বাই -2 -0 -3/2। এখন এবি আর ওপি তো লম্ব, তাহলে এই দুটার ঢাল দ্বয়ের গুণফল কত? -1, তাই না? তাহলে প্রশ্ন মতে এটা বাংলায় লিখে নিবা, বুঝছ? ওপি যে এবি এর উপর লম্ব, কেন লম্ব লিখে নিবা। হ্যাঁ, প্রশ্ন মতে এম ওপি ইন্টু এম এবি ইকুয়ালস টু -1। তাহলে আমি কিন্তু এবি জ্যার ঢালটা পেয়ে গেছি। সেটা কত আমাকে বলো তো? -1/OP। নেগেটিভ করে উল্টাবা, নেগেটিভ করে উল্টাবা, বুঝছো? তোমরা তো সরল রেখা পড়েই আসছো। আচ্ছা, তো আমাদের যেই জ্যা তার উপরস্থ একটা বিন্দু পাইছি, ঢালও পাইছি, সুতরাং আমাদের ইকুয়েশন অফ দ্য জ্যা, ইকুয়েশন অফ এবি, এবি জ্যার সমীকরণ কি হবে আমাকে বলো তো? y - y1 ইকুয়ালস টু m কত? 2/3 ইন্টু x - x1। এটাই, তুমি চাইলে সিম্পলিফাই করতে পারো। সবাই ক্লিয়ার হয়েছে না? সহজ না? একদম পান্তা ভাত না? তো জ্যার মধ্যবিন্দু দেওয়া থাকলে ওই জ্যার সমীকরণ বের করতে পারবো আমরা? বলো বলো। জ্যার মধ্যবিন্দু দেওয়া থাকলে জ্যার সমীকরণটা বের করতে পারবো? পারবো, পারবো, পারবো। ঠিক আছে, এবার উল্টা জিনিসটা আমি বলি তো। বৃত্তের সমীকরণ দেওয়া আছে, জ্যার সমীকরণ দেওয়া আছে, জ্যার মধ্যবিন্দু চাইছি, বের করতে পারবা? এই অঙ্কটার উল্টা, বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে, জ্যার সমীকরণও দেওয়া আছে, কি চাইছি? জ্যার মধ্যবিন্দুটা চাইছি। পারবা? কেমনে পারবা বলো তো? জ্যার সমীকরণ দেওয়া আছে, এবি এর সমীকরণ দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক জানো না? তাহলে এবি এর উপরে লম্ব এবং ও বিন্দুগামী, এটার সমীকরণ বাইর করতে পারবা? পারবা? পারবা। একটা রেখার উপরে লম্ব এবং আরেকটা বিন্দুগামী, তার সমীকরণ বাইর করতে পারবা? দেখো, বৃত্তের সমীকরণ দেওয়া আছে মানে কেন্দ্রের স্থানাঙ্ক জানো, ঠিক আছে। এবি জ্যার সমীকরণ দেওয়া আছে, আমি বললাম এবি এর উপর লম্ব এবং ও বিন্দুগামী, তাহলে এটার সমীকরণ তুমি বের করবা, ওপি এর সমীকরণটা বের করবা। ওপি আর এবি এর যেই ছেদবিন্দু সেটাই কি জ্যার মধ্যবিন্দু না? তাহলে এই অঙ্কটা উল্টা করে দিলেও পারবো, উল্টা করে দিলেও পারবো। ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। এখন ভাইয়া এটা তো একটা ফর্মুলা বলছেন, কোনো ফর্মুলা আছে? হ্যাঁ, সুন্দর একটা ফর্মুলা আছে, বুঝছো? সুন্দর একটা ফর্মুলা আছে, তুমি চাইলে ফর্মুলা দিয়ে সরাসরি করতে পারো, কোনো অসুবিধা নেই। সরাসরি ফর্মুলাটা কি দেখাই? দেখাই। আমাদের জ্যার যে মধ্যবিন্দু সেটা কত বলো তো? -2,3। জ্যার মধ্যবিন্দু কত? -2,3। এটাকে x1, y1 চিন্তা করো, -2,3। এটা জ্যার মধ্যবিন্দু, ঠিক আছে, জ্যার মধ্যবিন্দু। এটাকে x1, y1 চিন্তা করো। জ্যার মধ্যবিন্দু x1, y1 হলে ওই জ্যার ইকুয়েশন, ওই জ্যার ইকুয়েশন, ওই জ্যার ইকুয়েশন হবে t = s1। ফর্মুলা কই থেকে আইছে? তুমি চাইলে প্রমাণ করতে পারো। কেমনে প্রমাণ করবা? এই বিন্দুটার x1, y1 ধরে, বুঝছো? একটা জেনারেল বৃত্তের ক্ষেত্রে এটা x1, y1 ধরে এই প্রসেসে, এই প্রসেসে তুমি অ্যানসারটা বাইর করো। অ্যানসার যেটা বাইর করবা সেটা দেখবে t = s1 হয়। প্রমাণে আমি আর যাচ্ছি না, এই কনসেপ্ট থেকেই প্রমাণে আসে। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো। হ্যাঁ, একটা বৃত্তের কোন একটা জ্যার মধ্যবিন্দু x1, y1 হলে ওই জ্যাটার ইকুয়েশন t = s1। তাহলে বসাও। t এর ইকুয়েশন কি বলো তো? আমাদের বৃত্তটার স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি? x² + y² - 81 = 0। ঠিক আছে, t কত বলো তো? x(x1) + y(y1) - 81 = s1 কি? এই বিন্দুটা এখানে বসায় দিব, -2 হোল স্কয়ার + 3 স্কয়ার - 81। দেখো তো কি হয়, দেখো তো কি হয়, বলো বলো।
2x -1 দিয়ে গুণ করলাম -3y প্লাস 81 ইকুয়ালস টু ওই পাশে কত আমাকে বলো তো 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 81 সেটাকে -1 দিয়ে গুণ করলে হয় 68 অন্য পাশে নিয়ে যাও ঠিক আছে 81 থেকে 68 যদি বাদ দাও 13 2x - 3y প্লাস 13 ইকুয়ালস টু 0 ক্লিয়ার বুঝছো সহজ না ভাইয়া এখন থেকে পড়াশোনায় সিরিয়াস হলে কি আমি ভালো রেজাল্ট করতে পারবো অবশ্যই পারবা তোমাদের তো মাত্র কয়েকদিন গেল সামনে আরো অনেক সময় আছে হতাশ হওয়ার কিছু নেই হ্যাঁ জাস্ট এইটা মাথায় রাখবা যে তুমি কিছুটা সময় ফাঁকিবাজি করে ফেলছো কারণ সেটা উসুল করতে হবে না নাহলে তো বাকিরা তোমার থেকে আগে আছে তাই না এই কম্পিটিশনটা আসলে দরকার কারণ কি জানো বাকিরা তোমাদের থেকে আগায় গেছে এটা মানে কি অ্যাডমিশন টেস্টের সিট কিন্তু লিমিটেড আমরা যতই বলি না কেন অ্যাডমিশন টেস্টের সিট কিন্তু লিমিটেড তুমি যদি বুয়েটে চান্স পাইতে যাও বা ইউনিভার্সিটিতে চান্স পাইতে যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে যাও তোমাকে কি করা লাগবে যতগুলা সিট টপ এতর মধ্যে থাকা লাগবে একটু কম্পিটিশন এখানে লাগবে বুঝছো তো যারা এতদিন পড়াশোনা করো নাই বা ফাঁকিবাজি করছো মাথায় এটা রাখো বাকিরা পড়াশোনা করছে তুমি একটু গ্যাপ দিয়ে দিছো অসুবিধা নাই সেই গ্যাপটা ফিল আপ করতে পারবা কেন ফিল আপ করতে পারবা কারণ পরীক্ষার আগের সময়টা ইম্পর্টেন্ট কাহিনী বুঝছো দেখো ধরো তোমাদের কলেজ লাইফ শুরু হয়েছে এখান থেকে শুরু হলে এখানে গেল তোমার মেইন অ্যাডমিশন টেস্টটা ঠিক আছে এটা তোমার ধরো অ্যাডমিশন টেস্ট এই সময়ের পড়াটা যত গুরুত্বপূর্ণ যতটা ইফেক্ট রাখবে তুমি যত কাছাকাছি যাইতে থাকবা ওই সময়ের পড়াশোনাটা তত বেশি কাজে দিবে ঠিক আছে যারা এখানে বেশি পড়াশোনা করছে তারা ঠিক আছে তারা আগে থেকেই আগে আছে এখন তারা যদি ঠিকমতো পড়াশোনা না করে এখানে এসে ফাঁকিবাজি করে ও গেছে যারা এখানে ফাঁকিবাজি করে ফেলছো ওটা চলে গেছে ওটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই এখন যত কাছে যাও পরিমাণটা বাড়ায় দাও এখানের 10 ঘন্টার পড়াশোনা যতটুকু ইফেক্ট দিবে এখানে তুমি 1 ঘন্টা বেশি পড়লে দিনে সেটা সমান ইফেক্ট রাখবে বুঝছো সো পরীক্ষার যত কাছাকাছি যাবে মনে রাখবা তোমার ইফোর্টটা বাড়ানো উচিত ওকে ঠিক আছে এই ফর্মুলাটা বুঝছো এবং মজার ব্যাপার হচ্ছে এই ফর্মুলাটা শুধুমাত্র বৃত্তের ক্ষেত্রে না তোমরা সেকেন্ড ইয়ারে কনিক পড়বা কনিক বলে একটা চ্যাপ্টার আছে ওই কনিকে বৃত্তর মতোই আরো কিছু আকৃতি দেখবা পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত ওইগুলার ক্ষেত্রেও এই ফর্মুলাটা খাটে বুঝছো ঠিক আছে এই ফর্মুলাটা ধরো একটা বললো একটা উপবৃত্তের একটা জ্যার মধ্যবিন্দু হচ্ছে এইটা তাহলে ওই জ্যার সমীকরণ কি হবে t = s1 কিংবা একটা পরাবৃত্ত একটু লিখে নাও এটা যে কোনো কনিকের ক্ষেত্রে খাটবে যে কোনো একটা কনিক যার মধ্যবিন্দু কনিক নিয়ে পরে পড়বা বুঝছো কনিকের জ্যার মধ্যবিন্দু দেওয়া থাকলে ওই জ্যার সমীকরণ হবে t = s1 যে কোনো কনিক ঠিক আছে আচ্ছা এরপরেরটা পারবা না এটা আমাদের সময় আসছিল বুয়েটে দেখছে এক লাইনের অঙ্ক 10 নাম্বারের জন্য আসছে x² + y² = 64 x² + y² - 64 ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু এক পাশে নিয়ে আসতে হয় স্ট্যান্ডার্ড ইকুয়েশন t = s1 ওটা অ্যাপ্লাই করার জন্য সবকিছু বাম পাশে নিয়ে আসতে হবে স্ট্যান্ডার্ড ইকুয়েশন করে নিতে হবে নাহলে কিন্তু হবে না তাহলে আমাদের ওই জ্যাটার ইকুয়েশন কি বলো তো আমাদের ওই জ্যাটার ইকুয়েশন কি t = s1 t কত হবে x এর জায়গায় x(x1) 3x y এর জায়গায় y(y1) -64 ইকুয়ালস টু s1 কি এই বিন্দুটা জাস্ট এখানে বসাবা 3² + 4² -64 কাটা তাহলে কি থাকে 3x + 4y = 25 কয় সেকেন্ড লাগবে আমাকে বলো তো 10 নাম্বারের জন্য আসছে কিন্তু ঠিক আছে বলো বুঝছো আচ্ছা এরপরেরটা দেখো এইটা একটা পরাবৃত্ত তোমরা পরে শিখবা এটা কি একটা পরাবৃত্ত কনিক এটা একটা কনিক এই কনিকটা নিয়ে তোমরা সেকেন্ড ইয়ারে শিখবা বুঝছো
এই পরাবৃত্তের যে জ্যা এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ। এই ফর্মুলাটা খাটবে, এখানেও খাটবে। ঠিক আছে, তাহলে পরাবৃত্তটা আদর্শ আকৃতিতে নিয়ে আসো। y স্কয়ার মাইনাস 12x ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে ওই জ্যাটার ইকুয়েশন কি হবে? ওই জ্যাটার ইকুয়েশন কি হবে? t ইকুয়ালস টু s1, t ইকুয়ালস টু s1। t কত? y এর জায়গায় বসাবা y y1, y এর জায়গায় বসাবা y y1 মাইনাস 12 ইন্টু x এর জায়গায় কি বসাবা? x প্লাস x1 বাই 2 ইকুয়ালস টু s1 এর জায়গায় কি বসাবা আমাকে বলো তো? s1 এর জায়গায় কি বসাবা? 3 স্কয়ার মাইনাস 12 ইন্টু 2, যেটা আসছে এটাই সিম্পলিফাই করো, কাজ হয়ে যাবে। ঠিক আছে, বলো বলো। ঠিক আছে ভাইয়া, পরীক্ষায় এই চ্যাপ্টারগুলো নাই, তাহলে তোমার পরীক্ষায় যেগুলো আছে ওই সাইকেলগুলোর ওই চ্যাপ্টারগুলো করো, বুঝছো? যদি সামনে পরীক্ষা চলে আসে, ধরো এই চ্যাপ্টারটা পড়াচ্ছে, বৃত্ত পড়াচ্ছে, বৃত্ত পরীক্ষায় নাই, তোমার যদি পরীক্ষার সিলেবাস কভার হয়ে যায় সেক্ষেত্রে বৃত্ত পড়তে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু পরীক্ষার সিলেবাসই কভার হয় নাই, তাহলে পরীক্ষার সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো করো, ওগুলো করো। ঠিক আছে, সবাই বুঝতে পারলাম? সবাই বুঝতে পারলাম? ঠিক আছে, আমরা এখন পরবর্তী কনসেপ্টে যাচ্ছি। আমাদের পরবর্তী কনসেপ্টের নাম সাধারণ জ্যা বা কমন কর্ড। আমাদের পরবর্তী কনসেপ্টের নাম কি? সাধারণ জ্যা বা কমন কর্ড। নাম শুনে বোঝা যাচ্ছে এটা কি? সাধারণ জ্যা বা কমন কর্ড, নাম শুনে বোঝা যাচ্ছে জ্যা তো একটা বৃত্তের হয়, তাই না? এই ধরো একটা বৃত্ত, তার জ্যা হতে পারে। দুইটা বৃত্তের যদি একটা জ্যা সাধারণ হয়ে যায় তখন সেই জ্যাটাকে বলা হয় সাধারণ জ্যা বা কমন কর্ড, বুঝছো? দুইটা বৃত্তের যদি একটা জ্যা সাধারণ হয়ে যায়, খেয়াল করো, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই দুইটা বৃত্তের একটা সাধারণ জ্যা আছে না? কোনটা সেটা? এইটা। দুইটা বৃত্তের কখন সাধারণ জ্যা থাকবে বলতে পারবা? যদি তারা দুইটা বিন্দুতে ছেদ করে, যদি তারা দুইটা বিন্দুতে ছেদ করে, বুঝছো? আমাকে বলো, সবাই কি বুঝছো? দুইটা বৃত্ত, ঠিক আছে, এই দুইটা বৃত্তের একটা সাধারণ জ্যা, এই যে এই হলুদ যেই জ্যাটা সেটা কি? দুইটারই সাধারণ। এই সাধারণ জ্যাটা কখন থাকবে? যখন তারা দুইটা বিন্দুতে ছেদ করবে। দুইটা বৃত্ত যদি এরকম হয়, এই একটা এই একটা, ওদের সাধারণ জ্যা থাকবে? তারা দুইটা বিন্দুতে ছেদ করা লাগবে, তাইলে সাধারণ জ্যা থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আমাদের প্রথম যে বৃত্তটা আদর্শ আকৃতি, আমাদের বৃত্তটা, প্রথম বৃত্তটা স্ট্যান্ডার্ড ফর্ম ধরো s ইকুয়ালস টু 0। প্রথম বৃত্তটার স্ট্যান্ডার্ড ফর্ম s ইকুয়ালস টু 0। দ্বিতীয় বৃত্তটার স্ট্যান্ডার্ড ফর্ম আমরা ধরলাম s প্রাইম ইকুয়ালস টু 0। দুটাই আদর্শ আকৃতি, জাস্ট আলাদা বুঝাইতে। ঠিক আছে, এটার স্ট্যান্ডার্ড ফর্ম কি? s ইকুয়ালস টু 0। এটার স্ট্যান্ডার্ড ফর্ম কি? s প্রাইম ইকুয়ালস টু 0। আমার লাগবে কি? এই সাধারণ জ্যাটার সমীকরণ। কি লাগবে? এই সাধারণ জ্যাটার সমীকরণ। আচ্ছা, মনোযোগ, পুরো মনোযোগ এদিকে। সাধারণ জ্যা এমন একটা জ্যা যেটা এই দুইটা বিন্দু দিয়ে যায়, এমন একটা সরল রেখার সমীকরণ বাইর করতে পারলেই কাজ শেষ না? বলো, এই দুইটা বিন্দু দিয়ে যায়, আমি একটু নাম দেই, আলফা বিটা বা গামা ডেল্টা, এটার নাম দিলা গামা ডেল্টা। এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন একটা সরল রেখা, তার সমীকরণ বের করতে পারলেই হইছে। এই দুইটা বিন্দু দিয়ে যায় এরকম সরল রেখা দুনিয়াতে একটাই হওয়া সম্ভব। দুইটা বিন্দু দিয়ে যায় এরকম সরল রেখা একটাই হওয়া সম্ভব, তাই না? তাহলে আমাকে বলো তো, এই দুইটা বৃত্তের সাধারণ জ্যা বাইর করা মানে কি? এই দুইটা বিন্দু দিয়ে যায়, অর্থাৎ এই দুইটা বিন্দু দ্বারা সিদ্ধ হয় এমন একটা সরল রেখার ইকুয়েশন। বুঝছো? এই বুঝছো? এমন একটা সরল রেখার ইকুয়েশন যারা এই দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ হয়। আচ্ছা, এই দুইটা বিন্দুর উপর s s প্রাইম দুইজনের সমীকরণে সিদ্ধ হয়, তাই না? এই বিন্দু দিয়ে s ও সিদ্ধ হয়, s প্রাইমও সিদ্ধ হয়, তাই না? কারণ এই বিন্দুটা তো এই বৃত্তের উপরে, তাহলে এই বিন্দুটা এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে, আবার এই বিন্দুটা এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে। তার মানে কি? এটা s এর জায়গায় বসালে 0 হবে, এটা s প্রাইমের জায়গায় বসালে 0 হবে, এটা s এর জায়গায় বসালে 0, এটা s প্রাইমের জায়গায় বসালে 0। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। দেখো, এবার আমি যদি s থেকে s প্রাইম বাদ দিয়ে দিই, তারপর ইকুয়ালস টু 0 লিখি, s থেকে s প্রাইম বাদ দিয়ে দিছি, তাহলে যেটা আসবে সেটা কি কোনো সরল রেখার ইকুয়েশন? বলো তো, কমন সেন্স থেকে বলো, কমন সেন্স থেকে বলো। s থেকে s প্রাইম বাদ দিছো, দুইটাই কিন্তু আদর্শ আকৃতি। আদর্শ আকৃতিতে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার আছে,
ওখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তুমি যখনই বাদ দিছো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা, কি পড়ে থাকে? এক্স আর ওয়াই এর একটা একঘাত সমীকরণ না? বলো বলো, এক্স আর ওয়াই এর একটা একঘাত সমীকরণ। এক্স আর ওয়াই এর একটা একঘাত সমীকরণ কি সরল রেখার সমীকরণ হয় না? তাহলে এটা সরল রেখার সমীকরণ, আমি শিওর, বুঝে গেছি এতটুকু। এবার খেয়াল করো তো, এই যে সরল রেখার সমীকরণটা পাইছো সেটা কি এই দুইটা বিন্দু দিয়ে যায়? এই দুটো বিন্দু স্থানাঙ্ককে কি সিদ্ধ করে? আলফা কমা বিটা যদি বসাও, আলফা কমা বিটা এসে বসাইলে কি আসবে? আলফা কমা বিটা এটার উপরে এসে বসাইলে 0 আসবে, এটার উপরে এস প্রাইমে বসাইলে 0, তাহলে এখানে বসাইলেও 0, এখানে বসাইলেও 0, সিদ্ধ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আলফা কমা বিটা এই সরল রেখার সমীকরণকে সিদ্ধ করে, সেম ভাবে ওটাও সিদ্ধ করে। তাহলে তাহলে দুটা বৃত্তের সাধারণ জ্যার ইকুয়েশন কি? দুটা বৃত্তের সমীকরণকে আদর্শ আকৃতিতে আনবা, একটা থেকে আরেকটা বাদ করে দিবা, ইকুয়ালস টু 0। দুটা বৃত্তের সাধারণ জ্যার ইকুয়েশন কি হবে? তাদেরকে আদর্শ আকৃতিতে আনবা, একটা থেকে আরেকটা বাদ দিয়ে ইকুয়ালস টু 0, শেষ শেষ। এর থেকে সহজ সূত্র আর হয় না, এর থেকে সহজ সূত্র আর হয় না। আর প্রমাণ বুঝছো? বুঝছো? এবার মাথা থেকে ফেলে দাও প্রমাণটা, মনে রাখো এটা, মনে রাখো এটা, ঠিক আছে? ক্লিয়ার ক্লিয়ার? আমাকে বলো, আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি একটা কোশ্চেন বানায় দিই। ধরো আমাদের দুইটা বৃত্ত আছে, না বানায় দেওয়া যাবে না, বানায় দিলে প্যাচ লাগবে, বানায় দিলে প্যাচ লাগবে, বুঝছো? আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো। কি বলছে? এই বৃত্ত আর এই বৃত্ত দুইটার সাধারণ জ্যা বৃহত্তর বিন্দু হতে কত দূরে অবস্থিত? কঠিন কোশ্চেন, কঠিন কোশ্চেন। আমরা এটাই যাচ্ছি না, আমরা এটাই যাচ্ছি না। প্রথম প্রশ্ন হিসেবে এটা যাব না। প্রথম প্রশ্ন হিসেবে এটাই যাব না। এটা পড়ো। ওকে ঠিক আছে, এই দুইটা বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ বের করো। এই দুইটা বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ, এই দুইটা বৃত্তের সাধারণ জ্যার কি চাইছে? সমীকরণ চাইছে। পারবা? সমীকরণ দুটাকে আদর্শ আকৃতি আছে? আদর্শ আকৃতি কিন্তু আছে, একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিলেই হয়, তাই না? আমাকে বলো, এই একটা আছে, এটার নিচে আরেকটা নিয়ে আসো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 14y মাইনাস 8 ইকুয়ালস টু 0। একটা থেকে দেখো, দুইটাকে আদর্শ আকৃতিতে আনবা, একটা থেকে আরেকটা বাদ, একটা থেকে আরেকটা বাদ। তো একটা থেকে আরেকটা যদি বাদ দাও তাহলে কি থাকে? এটা এটা কাটা, এটা এটা কাটা, ওদিকে কি হয়? মাইনাস 4x থেকে মাইনাস 6x বাদ দিলে হয় 2x, এটা থেকে এটা বাদ দিলে হয় মাইনাস 22y, তাই না? প্লাস 3 ইকুয়ালস টু 0। এটাই কি আমাদের সাধারণ জ্যা, এটাই কি আমাদের সাধারণ জ্যার সমীকরণ, বুঝছো? এখন কোন একটা যদি সাধারণ আকৃতিতে না দেওয়া থাকতো, মানে আদর্শ আকৃতি দেওয়া না থাকতো, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 12x প্লাস 28y মাইনাস 16, এটা দেওয়া ছিল, ধরো কি করতা? দুই দিয়ে ভাগ করে আদর্শ আকৃতিতে নিয়ে আসতা, তাই না? বুঝছো তো? সাধারণ জ্যার ইকুয়েশন কি করবা? দুইটা সমীকরণকে আদর্শ আকৃতিতে আনবা, আদর্শ আকৃতি স্ট্যান্ডার্ড ফর্ম, অর্থাৎ x স্কয়ার y স্কয়ারের সহগ 1, তারপর একটা থেকে আরেকটা বাদ ইকুয়ালস টু 0, একটা থেকে আরেকটা বাদ ইকুয়ালস টু 0, বুঝছো? আচ্ছা ঠিক আছে, পরেরটা কোশ্চেনটা পড়ো। প্রথম পার্টটা তো সহজ, দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তাই না? আমাকে বলো, দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আদর্শ আকৃতি দেওয়া আছে, এই বৃত্ত দুইটার সাধারণ জ্যার সমীকরণ। তো সাধারণ জ্যার সমীকরণ কি হবে? রিটার্নে আসলে তুমি আগে সমীকরণ দুইটা সুন্দর করে লিখবা উপরে নিচে, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 2y প্লাস 3 ইকুয়ালস টু 0, প্রথম বৃত্তের আদর্শ সমীকরণ। দ্বিতীয় বৃত্তের আদর্শ সমীকরণ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 21 ইকুয়ালস টু 0। এখন
তাহলে বলো তো সাধারণ জ্যার সমীকরণ কি হবে? একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিলেই হয়। কি হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভ্যানিশ, 8x মাইনাস 8y প্লাস 24 ইকুয়ালস টু 0। আর দিয়ে যদি ভাগ করো x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0। প্রথম পার্ট শেষ, প্রথম পার্ট শেষ। দ্বিতীয় পার্ট আমি তোমাদের করাইছি আগের ক্লাসে। কোনো একটা বৃত্তের জ্যার সমীকরণ দেওয়া থাকলে ওই জ্যার দৈর্ঘ্য বের করতে পারো? বলো তো, শিখাইছি কিন্তু। কোনো একটা বৃত্তের একটা জ্যার সমীকরণ দেওয়া থাকলো, সেই জ্যার দৈর্ঘ্য কি বের করা সম্ভব? সম্ভব 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 না? শিখাইছি কিন্তু, ওই যে পিথাগোরাস দিয়ে করে, মনে আছে? 2√। আচ্ছা, এটা তো দুইটা বৃত্তেরই জ্যা, প্রথম বৃত্তেরও জ্যা, দ্বিতীয় বৃত্তেরও জ্যা। তাহলে এটাকে প্রথম বৃত্তের জ্যা ধরে দৈর্ঘ্যটা বের করে ফেলো। ঠিক আছে, আমাদের প্রথম বৃত্তের কেন্দ্র কত বলো তো? আমাদের প্রথম যেই বৃত্তটা, প্রথম বৃত্তটা তার কেন্দ্র কত? -2,1। ব্যাসার্ধ কত বলো তো? √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 3 কত হয়? 4 আর 1 5, 5 থেকে 2 3 বাদ দিলে হয় 2, √2 একক। ঠিক আছে, এখন কি চাইছে আমাকে বলো তো? এই যে বৃত্তটা, এই বৃত্তটার কেন্দ্র কত? -2,1। ব্যাসার্ধ জানো, যে জ্যাটা, এই জ্যাটার দৈর্ঘ্য চাইছে, এই জ্যাটার দৈর্ঘ্য চাইছে। এই জ্যাটার ইকুয়েশন কি জানো না? এই জ্যাটার ইকুয়েশন মাত্র বাইর করছো, x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আচ্ছা, এখন কেন্দ্র থেকে এই জ্যার যে লম্ব দূরত্বটা, কেন্দ্র থেকে এই জ্যার যে লম্ব দূরত্বটা, সেটা বের করতে পারবা? পারবা, পারবা। ব্যাসার্ধ অলরেডি বাইর করছো, কত? √2। ব্যাসার্ধ কত? √2। এই ডিসটেন্সটা যদি d হয়, বলো তো আমাকে d এর ভ্যালু কত? বলো তো আমাকে d এর ভ্যালু কত? এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব না, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কত? মডুলাস অফ -2 প্লাস 1 মাইনাস 3 বাই √2 কত হয় উপরে? -5 প্লাস 1 -4 বাই √2, 2√2 একক। তাহলে এই জ্যার দৈর্ঘ্য যদি l হয়, l কি হবে? 2√2 r স্কয়ার। হেরে, ভুল হইছে। কোথায় ভুল করছি বলো তো? এটা তো +3, সর্বনাশ। কত হয়? 3 আর 1 4, 4 মাইনাস 2। খুবই মজার একটা কাহিনী হইছে, খুবই মজার একটা কাহিনী হইছে। ভয়ানক একটা কাহিনী হয়েছে, মজার না, ভয়ানক একটা কাহিনী হয়েছে। কি ভয়ানক কাহিনী বলতে পারবা? আমি দেখি কোয়েশ্চেনটা ঠিক আছে না। যেটা পাইছো সেটা আসলে সাধারণ জ্যা না, সেটা আসলে সাধারণ স্পর্শক হয়ে গেছে। যেটা পাইছো সেটা আসলে সাধারণ জ্যা না, কি হয়ে গেছে? সাধারণ স্পর্শক হয়ে গেছে। আমি কি কোথাও ভুল করছি? একটু আমাকে বলবা। x minus y plus 3 equals to 0। আচ্ছা, ঠিক আছে, x minus y plus 3 equals to 0। ঠিক আছে, x minus y plus 3 equals to 0। দেখি তো, দেখি তো এবার কি হয়। d হচ্ছে -2 -1 প্লাস 3 বাই √2। তাহলে কত হয় এটা? এটা তো 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। কেন্দ্র থেকে এই যেটা লম্ব দূরত্ব 0, তাহলে এই জ্যাটা আসলে কি বলতে পারবা? এই জ্যাটা আসলে ব্যাস, এই জ্যাটা আসলে ব্যাস। আবারও মজার একটা কাহিনী হয়েছে। এই জ্যাটা আসলে কি বলতো? ব্যাস না? তাহলে এই জ্যাটার দৈর্ঘ্য কত হবে আমাকে বলো তো? এই জ্যাটার দৈর্ঘ্য কত হবে? 2 × r বা 2√2 একক। বুঝছো বুঝছো? ডি এর ভ্যালু কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। কেন্দ্র থেকে এই জ্যাটার লম্ব দূরত্ব 0, 0। তার মানে এটা কি ব্যাস?
তাহলে জ্যাটার দৈর্ঘ্য কি? ব্যাসার্ধের ডাবল, ব্যাসার্ধের ডাবল। বুঝতে পারলাম? ব্যাসার্ধ যদি না হইতো, ব্যাস যদি না হইতো সেক্ষেত্রেও পারতা না? আমাকে বলো তো, ব্যাস যদি নাও হইতো সেক্ষেত্রেও পারতা না? ঠিক আছে, সবাই বুঝছো? সিমিলার একটা অঙ্ক এখানে আছে, সিমিলার একটা অঙ্ক পারবা না? বলো, দুইটা বৃত্ত, এই দুইটা বৃত্তের সাধারণ জ্যার দৈর্ঘ্য কত একক? পারবা? লেন্থ থাকবে, থাকবে না কেন? তুমি যদি ওই ফর্মুলা অ্যাপ্লাই করো সেক্ষেত্রেও কিন্তু থাকে। এই যে কোন ফর্মুলা যেন ছিল, 2 × √r² - d² না? এই ফর্মুলাই তো গত ক্লাসে ডিরাইভ করছিলাম। ডি এর ভ্যালু কত? 0। তাহলে 2 × √r² মানে টুয়াইস আর। দেখছো, তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করলেও হয়, এই ফর্মুলা অ্যাপ্লাই করলেও হয়। বুঝতে পারলাম? এটা পারবা? হোমওয়ার্ক দিব, এইটা পারবা? সাধারণ জ্যাটা বের করবা, সাধারণ জ্যার সমীকরণ, তারপর জ্যার সমীকরণ থাকলে ওই জ্যার দৈর্ঘ্য তো তোমরা বের করতেই পারবা। আমি নিজেই শিখাইছি, তাই না? আমি নিজেই তো শিখাইছি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, একটু আগে পরে হয়ে গেছে, বুঝছো? এই জন্যই তো বলি শুরুর দিকে এত কঠিন অঙ্ক কই থেকে আসলো? শুরুর দিকে তো সহজ থেকে শুরু করি, শুরুর দিকে তো সহজ থেকে শুরু করি, শুরুর দিকে এত কঠিন অঙ্ক কই থেকে আসলো? বলো, এটা পারবা? এটা হচ্ছে শুরুর অঙ্ক। দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা বৃত্তর, এই দুইটা বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ, এটা আমাদের প্রথম অঙ্ক ছিল। ভুলক্রমে এটা পরে চলে গেছে, বুঝছা? দুইটা বৃত্তের সাধারণ জ্যার সমীকরণ কি? আদর্শ আকৃতি আছে, জাস্ট বিয়োগ করে দাও। এটা থেকে ওইটা বাদ দিলে কি আমাকে বলো তো? 2x - 4x - 2x, 3y - 3y 0, 11 - 12 - 1 = 0। তাহলে কত আমাকে বলো তো? x = -½ x = -½ এই নাম্বারটা, ঠিক আছে? x = -½ বা এই নাম্বারটা বোঝা তো গেল? আমাকে বলো, সবাই ক্লিয়ার হইছে? এরপরেরটাই যাই, এরপরেরটাই যাই। এটা সবাই বুঝছো তো? এটা সবাই বুঝছো না? এটা সবাই বুঝছো? সিরিয়ালে একটু উল্টাপাল্টা হচ্ছে। বলো, এটা কি হবে? এই দুইটা বৃত্তের সাধারণ জ্যা অক্ষদ্বয়ের সাথে যেই ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল। সাধারণ জ্যা একটা সরল রেখা না? বলো, সাধারণ জ্যা একটা সরল রেখা। সরল রেখা চ্যাপ্টারে সরল রেখার সমীকরণ থেকে তুমি কত কিছু বাইর করছো মনে আছে? ওই সবগুলাই কিন্তু এখানে আমি লেজ লাগাই দিতে পারি। দেখো, এই দুইটা বৃত্তের সাধারণ জ্যা একটা সরল রেখা। তোমাদের মনে আছে সরল রেখা চ্যাপ্টারে এরকম অঙ্ক ছিল না? একটা সরল রেখার সমীকরণ দেওয়া, এই সমীকরণ থেকে ওর 14 গোষ্ঠী উদ্ধার করতে, এরকম কোয়েশ্চেন ছিল না? ছিল তো? ছিল তো? ছিল। এবার সরল রেখার সমীকরণটা সরাসরি দিল না, বলে দিল এই দুইটা বৃত্তের সাধারণ জ্যা। এখান থেকে সরল রেখার সমীকরণ টানবা, জ্যার সমীকরণ টানবা, তারপর বাকি সবগুলো অঙ্ক কিন্তু এখানে লেজ লাগায় দেওয়া যায়। বুঝছো? তাহলে বলো তো আমাদের সাধারণ জ্যাটা কি হবে? সাধারণ জ্যাটা কি হবে? অনেকে সরাসরি বাদ দিয়ে দেয়, এই চার খেয়াল করে না। খবরদার, আদর্শ আকৃতি নিয়ে তারপর বাদ দিতে হবে, ঠিক আছে? আমাদের প্রথমটার আদর্শ আকৃতি কি? x² + y² - 4 - 4 = 0। আর এখানে কত? x² + y² - 8x - 6y + 16 = 0। তুমি যদি একটা থেকে আরেকটা বাদ দাও, তুমি যদি একটা থেকে আরেকটা বাদ দাও তাহলে কি থাকে? x² কাটা, 8x + 6y কি থাকে? এটা থেকে এটা বাদ দিলে -20, তাই না? বলো তো, বলো তো, -20 = 0। তাহলে তাহলে খেয়াল করো তো, অক্ষদ্বয়ের সাথে যেই ত্রিভুজ তৈরি করছে, তাহলে এটা ছেদক আকৃতিতে নিতে হয় না? বলো বলো, ছেদক আকৃতি, ছেদক আকৃতিতে নিতে হবে। তো তুমি যদি ছেদক আকৃতিতে নাও, কি থাকবে? x/20/8 প্লাস y/20/6 = 1। বুঝছো? জাস্ট ছেদক আকৃতিতে নিছি। তাহলে x/5/2 প্লাস y/10/2
3 ইকুয়ালস টু 1। তাহলে এটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করছে তার ক্ষেত্রফল কত? পারবা না? বলো বলো, চিত্র আঁকায় দিব? চিত্র না আঁকালে হয়, তোমাদের বোঝার জন্য আমি চিত্রটা আঁকায় দিচ্ছি, তোমাদের বোঝার জন্য আমি চিত্রটা আঁকায় দিচ্ছি, ঠিক আছে? এই সরল রেখাটা দেখতে কেমন হবে? এই যে এরকম হবে। সে এক্স অক্ষ থেকে 10/3 কাটবে, 5/2 কাটবে, এতটুকু হচ্ছে 5/2, 5/2, 0, এতটুকু হচ্ছে 10/3। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ একক। বুঝছো বুঝছো? সবাই সবার কি ক্লিয়ার হয়েছে? কত হয়? 50, 25/6, 25/6, তাই না? 6 বর্গ একক, 25/6 বর্গ একক। ঠিক আছে, আমরা পরের অঙ্কটায় যাচ্ছি, কোয়েশ্চেনটা পড়ো, এই দুইটা বৃত্তের সাধারণ জ্যা বৃহত্তর বৃত্তের কেন্দ্র হতে কত দূরে অবস্থিত? দুইটা বৃত্ত আছে কিন্তু, একটা বড় একটা ছোট। কাহিনী বুঝছো? এখানে দুইটা বৃত্ত আছে, একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত। কেমনে বুঝবা কোনটা বড় কোনটা ছোট? খুবই টাফ, তাই না? কেমনে বুঝবা কোনটা বড় কোনটা ছোট? কেমনে? ব্যাসার্ধ বাইর করে দেখবা কোনটা বড় কোনটা ছোট, বুঝছো? আচ্ছা, আমি সাধারণ জ্যার ইকুয়েশনটা বাইর করে ফেলি। এটা থেকে এটা বাদ, খেয়াল করো, কোনটা থেকে কোনটা বাদ দিবা? এটা থেকে এটা বাদ দাও, পরেরটা থেকে আগেরটা বাদ দাও, বা এটা থেকে এটা বাদ দাও, এটা থেকে এটা বাদ দাও। তাহলে সাধারণ জ্যার ইকুয়েশন কি হবে আমাকে বলো তো? 2x মাইনাস 22y 2x মাইনাস 22y প্লাস 3 ইকুয়ালস টু 0। সাধারণ জ্যার ইকুয়েশন আসছে? ঠিক আছে, এটার ইকুয়েশন পাইছো। এখন কি চাইছে? বৃহত্তর বৃত্তের কেন্দ্র হতে কত দূরে? বৃহত্তর বৃত্ত কোনটা? ব্যাসার্ধ বাইর করো। এটার ব্যাসার্ধ কত? একটার কেন্দ্র হচ্ছে কত? 2,4, আর এটার কেন্দ্র হচ্ছে কত? 3,-7। ব্যাসার্ধ বাইর করো। এটার ব্যাসার্ধ কত? এগুলো কিন্তু ক্যালকুলেটরে করবা, হ্যাঁ, লেখার দরকার নেই। প্রথমটার ব্যাসার্ধ আমি লিখে দেখাচ্ছি। প্রথমটার ব্যাসার্ধ কত? √2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5। প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে 5। পরেরটার ব্যাসার্ধ কত বলো তো? √3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8। এই সর্বনাশ, √66। 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8, √66। কোনটা বড়? √66 বড়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বড় বৃত্ত, তার কেন্দ্র কত? 3,-7। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আসলে লাগবে না, কেন্দ্র থেকে কত দূরে? তাহলে এটার কেন্দ্র থেকে কত দূরে আছে? এই ডিসটেন্সটাই তো লাগবে। বলো, এই বিন্দু থেকে এই রেখাটা কত দূরে হবে? এই বিন্দু থেকে এই রেখাটা কত দূরে সেটাই কিন্তু চাইছে। ডিসটেন্স ইকুয়ালস টু 2 × 3 -22 × -7 প্লাস 3 বাই √2 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার। ঠিক আছে, কি হবে আমাকে বলো তো? 2 × 3 প্লাস 22 × 7 প্লাস 3 বাই √2 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার, 11 স্কোয়ার। খুবই ভয়ানক জিনিস আছে, 14.57। এবার দেখো 14 কোনটার সাথে মিলে আর কি। সবগুলার নিচে √584 আছে না? তুমি ক্যালকুলেটর যদি খেয়াল করো, ক্যালকুলেটরে দেখবে একটা দশমিক আসে, খেয়াল করছো? একটা দশমিক আসছে। অপশনে খেয়াল করো, সবগুলার নিচে √584 আছে। তুমি এই দশমিকটাকে √584 দিয়ে গুণ করো, √584। মিলতেছে না অ্যান্সার। দেখো তো, এটা অ্যান্সার, এটা যেটা আসে সেটাই অ্যান্সার। হয়তো অপশনে ভুল দেওয়া, বুঝছো? হয়তো অপশনে ভুল দেওয়া, ঠিক আছে, বাট কনসেপ্টটা বুঝছো না? আমাকে বলো, কনসেপ্টটা বুঝলেই হবে, সাধারণ জ্যার ইকুয়েশন বাইর করছো, বড় বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যার লম্ব দূরত্বটা বাইর করছো। আচ্ছা, এখানে 22 স্কোয়ার হবে, সরি 11 স্কোয়ার, কই থেকে লিখলাম এগুলো ভুল করলে। দেখো এরপর যেটা হয়,
বুঝছো? বাই সব, হ্যাঁ ঠিক আছে, কনসেপ্ট সবাই বুঝছো, ডান ডান। এরপরেরটা, এটা মজার, এটা মজার। আমরা কয়েকদিন আগে একটা কনসেপ্ট পড়ছিলাম এরকম, একটা বৃত্ত আর একটা সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, মনে আছে? মনে আছে? মনে আছে? আমরা কিছুদিন আগেই এরকম কনসেপ্ট পড়ছিলাম, একটা বৃত্ত আর একটা সরল রেখা, তাদের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি? s প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। এটা ছিল না? s প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0, মনে পড়ে? একটা বৃত্ত আরেকটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি ছিল? s প্লাস কে ইন্টু এস প্রাইম ইকুয়ালস টু 0। দুইটা বৃত্তের ইকুয়েশন যদি s আর s প্রাইম হয়, মনে পড়ে তো? মনে পড়ে না? মনে পড়ে। ক্লিয়ার? ক্লিয়ার। দেখো কি বলছে, এই বৃত্ত আর এই বৃত্ত দুইটার সাধারণ যে বৃত্তের ব্যাস, তার সমীকরণ বের করো। ঠিক আছে, এই দুইটা বৃত্তের সাধারণ জ্যা। আচ্ছা, তাহলে আমি আগে এই দুইটা বৃত্তের সাধারণ জ্যাটা বাইর করি। প্রথম বৃত্তটার ইকুয়েশন কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। প্রথম বৃত্ত। দ্বিতীয় বৃত্তটা কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে সাধারণ যেটা কি হবে, একটা থেকে আরেকটা বাদ দিবা, নিচেরটা থেকে উপরেরটা বাদ দাও। এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, 4x থেকে 2x বাদ দিলে কি থাকবে? 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা কি সাধারণ জ্যা? ঠিক আছে, এটা কি সাধারণ জ্যা? বুঝছো? কি চাইছে? সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস। তাহলে কাহিনী অনেকটা এরকম না? মনোযোগ দিবা, মনোযোগ দিবা। এই একটা বৃত্ত ছিল, ধরো এই একটা বৃত্ত ছিল, এই দুইটা সাধারণ জ্যা আমি ইকুয়েশনটা বাইর করছি। এই যে এই দুইটা সাধারণ জ্যাটার ইকুয়েশনটাই আমি বাইর করছি। এই দুইটা সাধারণ জ্যাটার ইকুয়েশন আমি বাইর করছি। এখন এই যে সাধারণ জ্যা, সেটা যে বৃত্তের ব্যাস, এটা যে বৃত্তের ব্যাস, তার ইকুয়েশনটা লাগবে না? আমাকে বলো তো। এই পিঙ্ক কালারের যেটা, সেটার ইকুয়েশনটা লাগবে। এতটুকু ক্লিয়ার? এই দুইটা বৃত্তের, যে দুইটা বৃত্ত কোশ্চেনে দেওয়া আছে, তাদের সাধারণ জ্যার সমীকরণটা আমি বাইর করছি। এখন এই সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস, তার ইকুয়েশনটা লাগবে। আচ্ছা আচ্ছা, শুরুতে আমাকে যেই দুইটা বৃত্ত দেওয়া ছিল, আমি একটা বৃত্ত ডিলিট করে দিই। এটা ধরো ডিলিট করে দিলাম। এটা আছে, এই রেখাটা আছে, ওই বৃত্তটা ডিলিটেড। এটা আছে, এটা আছে, ওই বৃত্তটা ডিলিটেড। আচ্ছা, তাহলে এই পিঙ্কি কালারের যে বৃত্তটা আছে, সেটা কি আমাকে বলো তো? এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী বৃত্ত না? আমাকে বলো। এই যে এটা কি? এই বৃত্ত এবং এই রেখার ছেদবিন্দুগামী বৃত্ত। এই বৃত্ত এবং এই রেখা, তাদের ছেদবিন্দুগামী বৃত্ত। বুঝাতে পারলাম? তাহলে এই যে এই কালারের যে বৃত্তটা, তার ইকুয়েশন কি হবে আমাকে বলো তো? এটা যদি s ইকুয়ালস টু 0 হয়, আর এইটা যদি l ইকুয়ালস টু 0 হয়, s প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0। এতটুকু কি ক্লিয়ার? আমাকে বলো। আমি এখানে একটু পজ দিচ্ছি, আমাকে বলো এতটুকু কি সবাই ক্লিয়ার? এই দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী, দেখো এই দুইটা বৃত্তের সাধারণ জ্যা, এটা আর এটা সাধারণ জ্যাটা হচ্ছে এইটা। একটা বৃত্ত আমি রেখে দিলাম, আরেকটা মুছে দিচ্ছি। নতুন যে বৃত্তটা চাইছে, সেটা কিন্তু যে কোনো একটা বৃত্ত আর ওই সাধারণ জ্যা, ওই সরল রেখাটা, তাদের ছেদবিন্দুগামী বৃত্ত, তাহলে ইকুয়েশনটা কি হবে আমাকে বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 প্লাস কে ইন্টু 2x প্লাস 1। আমার টার্গেট কি? কে এর ভ্যালুটা বাইর করা না? আমার টার্গেট কি? কে এর ভ্যালু বাইর করতে পারলেই হয়। এটাই তো এই কালারের বৃত্তটার ইকুয়েশন। কে এর ভ্যালু কেমনে বাইর করব? এটার কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবা? করা যায়। বলে দিছি কি, এটা ব্যাস। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক এই সমীকরণকে সিদ্ধ করবে। বুঝছো? কেন্দ্রের স্থানাঙ্ক এই সমীকরণকে সিদ্ধ করবে। এটা তো ব্যাসের সমীকরণ,
সাধারণ জ্যাটা কিন্তু নতুন বৃত্তের ব্যাস, এই দুইটা বৃত্তের সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস, এটার কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে আনো তো, আমাকে বলো তো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এর সহগ কত? এক্স ইন্টু 2 প্লাস 2y কে, ওয়াই এর সহগ কত? প্লাস 3y, ঠিক আছে, প্লাস কে প্লাস 1। আমাকে বলো তাহলে এইটার কেন্দ্র কত? এই জিনিসটার কেন্দ্র কত? এক্স এর সহগ বাই -2 -1 মাইনাস কে, ওয়াই এর সহগ বাই -2 এক্স এর সহগ বাই -2 ওয়াই এর সহগ বাই -2, এটাই তো এই বৃত্তের কেন্দ্র। বলো, বুঝছো? এটাই এই বৃত্তের কেন্দ্র। এখন কেন্দ্র অবশ্যই ব্যাসের উপরে, এই বৃত্তের ব্যাস কোনটা? এইটা। সিদ্ধ করাও, সিদ্ধ করালে কি থাকে আমাকে বলো তো। এক্স এর জায়গায় ওটা বসাবা, -2 কে প্লাস 1 ইকুয়ালস টু 0, 2k ইকুয়ালস টু -1, কে এর ভ্যালু কত? হাফ, -হাফ। কে এর ভ্যালু এখানে বসাই দিলেই কি আমাদের সমীকরণটা চলে আসবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাইলেই হবে। আমি রিক্যাপ দিচ্ছি। কি বলছে? দুইটা বৃত্তের ইকুয়েশন আমাকে দেওয়া আছে। এই দুইটা বৃত্তের সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ। প্রথম কাজ কি করলাম? এই দুইটা বৃত্তের সাধারণ জ্যাটা আমি বের করে ফেলছি। এখানে আরেকটা বৃত্ত ছিল, হলুদ বৃত্ত, বড় হলুদ বৃত্ত আর ছোট হলুদ বৃত্ত, তাদের সাধারণ জ্যা কোনটা? এইটা। এখন কি চাইছে? এই যে সাধারণ জ্যাটা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ। তাহলে আমি বলতে পারি না? আমাকে বলো তো, যে বৃত্তটার সমীকরণ চাইছে সেটা যে কোনো একটা বৃত্ত আর ওই যে সাধারণ যে সরল রেখাটা পাইছো তাদের ছেদবিন্দু দিয়ে যাবে। এটা বুঝতে পারলেই হয়েছে। নতুন যে বৃত্তটা সেটা পুরানো কোনো একটা বৃত্ত আর সাধারণ যে তাদের দুইটা ছেদবিন্দু দিয়ে যাবে। তাহলে নতুন বৃত্তটার ইকুয়েশন কে এস প্লাস কে ইন্টু এল ইকুয়ালস টু 0 আনলাম। কে এর ভ্যালুটা লাগবে, কে এর ভ্যালুর জন্য আরেকটা তথ্য লাগবে। তথ্য কি? এই যে সাধারণ যে সেটা এই বৃত্তের ব্যাসও বটে। এই বৃত্তটা শুধু এই বৃত্ত আর এই রেখার ছেদবিন্দু দিয়ে তো যায় বটে, এটা আবার ওইটার ব্যাস। তাহলে কেন্দ্রটা অবশ্যই এই সাধারণ জ্যার উপরে। তো আমি কেন্দ্রের স্থানাঙ্কটা আনলাম, সেটা সাধারণ জ্যার সমীকরণকে সিদ্ধ করলাম, সেখান থেকে কে এর ভ্যালু পাইছি। এখন কে এর ভ্যালু এখানে বসাই দিলেই কি আমাদের বৃত্তের সমীকরণটা চলে আসবে। আমাদের বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, খেয়াল করে তো, এক্স ইন্টু 2 -1 2 -1, তাহলে এক্স প্লাস 3y প্লাস হাফ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এবার কি ক্লিয়ার হয়েছে? যারা একটু কনফিউজ হয়েছিল এবার ক্লিয়ার হয়েছে না? বুঝছো? ক্লিয়ার তো? ক্লিয়ার না? এটা করার আরেকটা ওয়ে আছে, সেটা খুব সুন্দর ওয়ে, না বাজে ওয়ে। হ্যাঁ, একটা বৃত্ত বাদ দিলাম কেন? কমপ্লেক্সিটি এড়ানোর জন্য। তুমি রাখতে চাও, রেখে দাও, কেউ না করবে না। তুমি এখানে আরেকটা বৃত্ত রাখতে চাচ্ছ, রেখে দাও। রেখে দিলাম, অসুবিধা আছে কোনো? দেখো, সেটা আমি ধরো এটা দিয়ে করলাম। আমি কি করছি? এই কালার, পিঙ্কি কালারের যে বৃত্তটা তার ইকুয়েশন কেমনে বের করছি? এটা হলুদ কালারের বৃত্ত, মানে প্রথম বৃত্ত আর এই সাধারণ জ্যার ছেদবিন্দুগামী বৃত্ত, তাই না? প্রথম বৃত্ত অর্থাৎ এইটা আমি প্রথম ইকুয়েশনটা নিছি, আর সাধারণ জ্যা তাদের ছেদবিন্দুগামী বৃত্ত তার ইকুয়েশন ধরেই তো আনছে। এখন তুমি যদি চাও এই ইকুয়েশন নিবা না, তুমি দ্বিতীয়টা নিবা। তুমি বলতে পারো না এই পিঙ্কি কালারের বৃত্তটা এই দ্বিতীয় বৃত্ত আর এই সাধারণ জ্যার ছেদবিন্দুগামী বৃত্ত, অবশ্যই বলতে পারো। ওভাবে করে দেখো, ওভাবেও রেজাল্ট সেম আসবে। আচ্ছা, এবার এটা করার আরেকটা উপায় আছে, ভালো উপায় না। কেমন উপায় দেখাচ্ছি, খেয়াল করো। মুছে দিলাম। তুমি তো সাধারণ জ্যার সমীকরণ আনছো না? সবাই আমাকে বলো, তুমি তো সাধারণ জ্যার সমীকরণ আনছো? তাহলে এইটার ইকুয়েশন তুমি জানো, এই সাধারণ জ্যাটার ইকুয়েশন জানো, এবং সাধারণ জ্যাটা কি? ব্যাস। তাহলে সাধারণ জ্যা যে কোনো একটা বৃত্তের সাথে যেই দুইটা বিন্দুতে ছেদ করবে তারা আসলে কি? ব্যাসের প্রান্ত বিন্দু না? সাধারণ জ্যা এই বৃত্তটা বা এই বৃত্তটা
যে কোনো একটার সাথে যেই দুটা বিন্দুতে ছেদ করবে সেটা কি ব্যাসের প্রান্ত বিন্দু। তাহলে এই সাধারণ যে 2x + 1 এইটা আর যে কোনো একটা বৃত্তের ছেদবিন্দু যদি বাইর করো, দুইটা ছেদবিন্দু পাওয়া যাবে। দুইটা ছেদবিন্দু মানে কি? কাঙ্ক্ষিত বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু। তো এই সমীকরণটা আর প্রথমটা বা দ্বিতীয়টা যে কোনো একটা x² + y² + 2x + 3y + 1 = 0, এই দুটা যদি সমাধান করো, যে এই দুটা ছেদবিন্দু পাবা তারা কি কাঙ্ক্ষিত বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু। সেখান থেকে সমাধান করলেই কাজ শেষ। এটা বাজে মেথড। কেন বাজে মেথড? এই দুটো সমীকরণ সমাধান করা লাগবে, খুবই প্যারার কাজ। এখানে হয়তো সহজ, এক্স এর ভ্যালু তুমি জানো সরাসরি, এক্স এর ভ্যালু -½ এখানে বসাই দিলে ওয়াই এর দুটা ভ্যালু চলে আসবে। কথা বুঝছো? এগুলো কিন্তু বুঝতে হবে কি বলতেছি। এই দুটো সমাধান করো, এক্স এর ভ্যালু কত -½ এখানে বসাই দিলে, এক্স এর ভ্যালু বসাই দিলে ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, দুটা সমাধান আসবে। কিন্তু ইকুয়েশনটা যদি এরকম হতো 2x + 3y + 1 = 0, তখনই তুমি চিপাই পড়ে যেত। ঠিক আছে ভাইয়া, ফার্স্ট সার্কেলের ইকুয়েশন কেন নিছি? ইচ্ছা হইছে এই জন্য নিছি। তুমি দ্বিতীয়টা নিতে চাও নাও, কোনো অসুবিধা নেই, সেম আসবে, সেম আসবে। বাসায় নিজেরটা নিতে মানে দ্বিতীয়টা করে দেখো, দ্বিতীয়টা নিয়ে দেখো। এর পরেরটা এক্সাক্ট সিমিলার, পারবা? আমাকে বলো তো এর পরেরটা তোমরা কি পারবা? তোমরা কি পারবা? এই দুইটা বৃত্তের এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট। দুইটা বৃত্তের সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ। হ্যাঁ, পারবা তো? পারবা না? পারবা, পারবা। হোমওয়ার্ক দিয়ে দিই, হোমওয়ার্ক দিয়ে দিই, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। পরের টপিক লেখো, দুইটা বৃত্তের পারস্পরিক অবস্থান। আমাদের পরবর্তী টপিক কি? দুইটা বৃত্তের পারস্পরিক অবস্থান। দুইটা বৃত্তের পারস্পরিক অবস্থান লিখছ? দুইটা বৃত্তের কয়টা অবস্থান হইতে পারে বলতে পারবা? দুইটা বৃত্তের কয়টা অবস্থান হইতে পারে? এই একটা বৃত্ত সাদা বৃত্ত, এই একটা হলুদ বৃত্ত। আমরা এখন দেখব এই দুইটা বৃত্তের কয়টা অবস্থান হতে পারে। এই দুইটা বৃত্তের কয়টা অবস্থান হতে পারে? প্রথম অবস্থান, তারা অনেক দূরে দূরে আছে, এটা প্রথম অবস্থান। তাদের কোনো স্পর্শও নাই, ছেদবিন্দুও নাই, তারা অনেক দূরে দূরে আছে। এটা কি দুইটা বৃত্তের প্রথম অবস্থান? দুইটা বৃত্তের প্রথম অবস্থান, তারা কাছাকাছি আসতে শুরু করলো। কাছাকাছি আস্তে 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 বহিস্থভাবে স্পর্শ করলো, এটা দ্বিতীয় অবস্থান। দুইটা বৃত্তের দ্বিতীয় অবস্থান, তারা কি বহিস্থভাবে স্পর্শ করছে। কেমনে স্পর্শ করছে খেয়াল করো, বহিস্থভাবে, বহিস্থভাবে স্পর্শ করলো। ঠিক আছে, ঠিক আছে। এবার তারা আরো কাছে আসতে শুরু করলো। এবার কি দুইটা বিন্দুতে ছেদ করছে, খেয়াল করছো? এটা হচ্ছে তৃতীয় অবস্থান। দুইটা বিন্দুতে ছেদ করছে, এখনো কিন্তু তৃতীয় অবস্থানেই আছে, এখনো কিন্তু তৃতীয় অবস্থানেই আছে, তাই না? দেখো দুইটা বিন্দুতে ছেদ করছে, দুইটা বিন্দুতে ছেদ করছে, তাই তো, তাই তো। ওরা যদি আরো কাছে আসে, এই অবস্থানে, এখানে কোন অবস্থায় আছে? তৃতীয় অবস্থায় আছে। দেখো দুইটা বিন্দুতে ছেদ করছে, এখন ও যদি আরো ভেতরে যেতে থাকে, তাহলে এবার খেয়াল করো, এটাকে বলে অন্তস্থভাবে স্পর্শ। এটাকে কি বলে? অন্তস্থভাবে স্পর্শ। এটা 4 নাম্বার অবস্থান। আর সবার লাস্টেরটা হচ্ছে ভেতরে ঢুকে গেছে, একটা আরেকটার ভেতরে ঢুকে গেছে। তাহলে দুইটা বৃত্তের টোটাল কয়টা অবস্থান পাইলাম? 5টা, 5টা, তাই না? আমাকে বলো, 5টা, তাই না? এটা হচ্ছে প্রথম অবস্থা, তারা স্পর্শও করে নাই, ছেদও করে নাই, এখনো প্রথম অবস্থায় আছে, এখনো প্রথম অবস্থায় আছে, স্পর্শ করে নাই, ছেদও করে নাই, তাই না? এই হচ্ছে দ্বিতীয় অবস্থা, বহিস্থভাবে স্পর্শ করছে, বহিস্থভাবে স্পর্শ করছে, বহিস্থভাবে স্পর্শ করছে। খেয়াল করছো? বহিস্থভাবে স্পর্শ করছে, বহিস্থভাবে স্পর্শ করছে। আচ্ছা, এটা দ্বিতীয় অবস্থা। দুইটা বিন্দুতে ছেদ করছে, দুইটা বিন্দুতে ছেদ করছে, দুইটা বিন্দুতে ছেদ করছে, দুইটা বিন্দুতে ছেদ করছে, দুইটা বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, দুইটা বিন্দুতে ছেদ করছে, এখনো কিন্তু দ্বিতীয় অবস্থায় অন্তস্থভাবে স্পর্শ করে ফেলছে। এটা হচ্ছে 4 নাম্বার অবস্থা, ডাইরেক্টর ভেতরে ঢুকে গেছে। বুঝতে পারলাম? তাহলে দুইটা বৃত্ত এই 5টা অবস্থানে থাকতে পারে। এখন আমি তোমাকে কি বলছি, বৃত্তের সমীকরণ জানো মানে তাদের 14 গোষ্ঠী জানো। তাহলে সমীকরণ জানলে আমি অবশ্যই বলতে পারবো তাদের অবস্থান কিরকম, তারা কি কাছাকাছি আছে, স্পর্শ করছে, ছেদ করছে, না একটা আরেকটার ভেতরে আছে, তাই না? সমীকরণ থেকে আমি বলতে পারবো। আচ্ছা, তো একটু দেখি তো কিভাবে বলা যায়, একটু দেখি তো কিভাবে বলা যায়।
আমাদের ধরো দুইটা বৃত্ত, আমাদের ধরো দুইটা বৃত্ত, একটা সাদা বৃত্ত আরেকটা হলুদ বৃত্ত। ঠিক আছে, প্রথমটা হচ্ছে সাদা বৃত্ত, পরেরটা হচ্ছে হলুদ বৃত্ত। একটা একটু বড় নিলাম, একটা একটু ছোট নিলাম। এটা হচ্ছে প্রথম অবস্থা। তারা ছেদও করতেছে না, স্পর্শও করতেছে না। তারা ছেদও করতেছে না, স্পর্শও করতেছে না। প্রথমটার কেন্দ্র ধরো C1, পরেরটার কেন্দ্র হচ্ছে C2। সমীকরণ জানো মানে কি? কেন্দ্রের স্থানাঙ্ক জানো। সমীকরণ জানো মানে কি? তুমি কেন্দ্রের স্থানাঙ্ক জানো, ব্যাসার্ধও জানো। সমীকরণ জানো মানে তুমি কেন্দ্রের স্থানাঙ্ক জানো, ব্যাসার্ধও জানো। তাই তো, এটার ব্যাসার্ধ ধরো R1 বের করতে পারবা, এটার ব্যাসার্ধ ধরো R2। ঠিক আছে, এটার ব্যাসার্ধ ধরো R1, এটার ব্যাসার্ধ ধরো R2। এখন এই অবস্থায় যদি থাকে, আমাকে বলো তো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটাকে C1 C2 দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, এই যে এটা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যেই লম্ব দূরত্ব, সেটাকে আমরা C1 C2 দিয়ে প্রকাশ করলাম। সেটা কি হবে? সেটা যতক্ষণ পর্যন্ত ব্যাসার্ধদ্বয়ের যোগফলের থেকেও বড়, সেটা যতক্ষণ পর্যন্ত ব্যাসার্ধদ্বয়ের যোগফলের থেকেও বড়, তারা এই অবস্থানে থাকবে না। আমাকে বলো সবাই সবাই, তারা স্পর্শও করবে না, ছেদও করবে না। কখন? যখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের থেকেও বড়। আচ্ছা, এবার প্রথম অবস্থা গেল, আমরা এবার দ্বিতীয় অবস্থানটায় যাব। বুঝছো, আমরা এবার দ্বিতীয় অবস্থানটায় যাব। এই হচ্ছে আমাদের প্রথম বৃত্তটা, ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের দ্বিতীয় বৃত্তটা। দ্বিতীয় অবস্থানটা কিরকম? তারা বহিস্থভাবে স্পর্শ করছে, তারা বহিস্থভাবে স্পর্শ করছে। এখন তারা যদি বহিস্থভাবে স্পর্শ করে, বলতো এই ক্ষেত্রে শর্তটা কেমন? বলতো তারা যদি বহিস্থভাবে স্পর্শ করে, তোমার কমন সেন্স চলে আসা উচিত এতক্ষণে। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। প্রথমটার ব্যাসার্ধ যদি R1 ধরো, পরেরটার ব্যাসার্ধ R2। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। এটা হলে তারা কি? বহিস্থভাবে স্পর্শ করবে। কেমনে স্পর্শ? বহিস্থভাবে স্পর্শ। ঠিক আছে, এবার তারা একে অপরকে দুইটা বিন্দুতে ছেদ করে ফেলছে, তারা একে অপরকে দুইটা বিন্দুতে ছেদ করে ফেলছে। খেয়াল করছো? তাহলে কি কাহিনী হবে আমাকে বলতে পারবা? প্রথমটার ব্যাসার্ধ এতটুকু, প্রথমটার ব্যাসার্ধ এতটুকু, দ্বিতীয়টার ব্যাসার্ধ এতটুকু, দ্বিতীয়টার ব্যাসার্ধ এতটুকু। বুঝছো বুঝছো? এটার কেন্দ্র C1, এটার কেন্দ্র C2। প্রথমটার ব্যাসার্ধ R1, পরেরটার ব্যাসার্ধ যদি R2 ধরো। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিয়োগ যোগফলের থেকে ছোট, তাই না? তাই না? তাই তো, লেস দেন R1 প্লাস R2। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের থেকে, ব্যাসার্ধদ্বয়ের যোগফলের থেকে কেমন? ছোট। এতটুকু বললেই কি হবে? এতটুকু পুরা কারেক্ট না, পুরা অ্যাকুরেট না। কেন অ্যাকুরেট না? একটু পরে বুঝতে পারবা। আচ্ছা, 3 নাম্বার অবস্থা গেল, 3 নাম্বার অবস্থা গেল। এটা কিন্তু পুরোপুরি হয় নাই, কিছুটা ভুল আছে। কি ভুল? আমি একটু পরে বলতেছি। এবার আমাদের 4 নাম্বার অবস্থান। 4 নাম্বার অবস্থানটা কি? একটা আরেকটাকে অন্তস্থভাবে স্পর্শ করবে। কেমনে স্পর্শ করবে? অন্তস্থভাবে স্পর্শ করবে। কাহিনী বুঝছো? অন্তস্থভাবে স্পর্শ করবে। এটা ধরো আমাদের প্রথম বৃত্তের ব্যাসার্ধ, এটা ধরো আমাদের দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পারলাম? এটা C1, এটা C2। এটার ব্যাসার্ধ R1, এটার ব্যাসার্ধ কি? R2। তাহলে আমাকে বলো তো, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2 সেটা কি? ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান না? আমাকে বলো, ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান, তাই না?
কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কতটুকু? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কতটুকু? এতটুকু। এতটুকু কেমনে পাবা? এতটুকু কেমনে পাবা আমাকে বলো তো। এই পুরা R1 থেকে R2টা বাদ দিলে যেটা হয়, পুরা R1 থেকে R2টা বাদ দিলে যেটা হয়, তাই না? আচ্ছা, R1 বড় নাকি R2 বড় এটা তো তুমি জানো না, এখানে দেখে বুঝতে পারতেছো। হ্যাঁ, সো বিয়োগফল না দিয়ে আমরা যেটা প্রকাশ করি অন্তরফল R1 ডিফারেন্স, এই যে এটা একটু বাঁকা করে ওয়েভের মতো, R1 ডিফারেন্স R2, এটা মানে হচ্ছে সবসময় অন্তরফলটা নিবা, বড়টা থেকে ছোটটা বাদ দিবা। R1 বড় হোক আর R2 বড় হোক, যেটাই বড় হোক, বড়টার থেকে ছোটটা বাদ দিবা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার লাস্টের কেসটায় চলে আসি। আমাদের লাস্টের কেসটা হচ্ছে একটা আরেকটার ভেতরে ঢুকে যাবে, তাহলে কি তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আরো কাছাকাছি হয়ে যাবে না? আমাকে বলো তো, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আরো কাছাকাছি হয়ে যাবে, তাই তো? তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবার ব্যাসার্ধের বিয়োগফল থেকেও ছোট হয়ে যাবে না? আমাকে বলো, এখানে তো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান ছিল, এইখানে কি হবে? বিয়োগফলের থেকেও ছোট হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? C1 C2 is less than R1 ডিফারেন্স R2, R1 ডিফারেন্স R2, সবকিছু ঠিক আছে। এখানে একটা ভুল করছিলাম, কি ভুল করছি বলো তো? 5টা অবস্থা, কিন্তু যদি এই শর্তটা মানে এই অবস্থায় থাকতে পারে, এখানে কি থাকতে পারে না? আলবৎ থাকতে পারে, এখানেও তো থাকতে পারে, কারণ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আরো তো ছোট হচ্ছে, একটা সংখ্যা 5 থেকে ছোট মানে সেটা 2 থেকেও ছোট হবে, 1 থেকেও ছোট হবে, তাই না? বুঝছো? তাহলে এটা দিয়ে আসলে এই জিনিসটাকে আমি ডিফাইন করতে পারতেছি না। এই শর্ত এও মানে শুধু এই অবস্থাটাকে প্রকাশ করার জন্য কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের থেকে বড় হইতে হবে, ছোট হইতে হবে, যোগফলের থেকে ছোট হইতে হবে, কিন্তু অন্তরফলের থেকে বড় হওয়া লাগবে, ক্লিয়ার? পাক্কা ক্লিয়ার? বলো 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 বলো, মাথায় নাও, সবাই খাতায় তুলছো? একটু পরে আমরা প্র্যাকটিস করব, সবাই পুরাটা বুঝছো? টোটাল 5টা অবস্থা, এর মধ্যে 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। স্পর্শ করা, এই একটা স্পর্শ করছে, এই একটা স্পর্শ করছে, এই 2টা খুবই ইম্পর্টেন্ট। বহিস্থভাবে স্পর্শ করা, অন্তস্থভাবে স্পর্শ করা, বহিস্থভাবে স্পর্শ করা, অন্তস্থভাবে স্পর্শ করা, এই 2টা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। এবার নতুন একটা পেজে যাও সবাই, এগুলো তো তুলছো, এবার যে পেজে যাও এগুলো যাতে না তোলা থাকে, আমার সাথে সাথে প্র্যাকটিস হবে, একবার প্র্যাকটিস। বলো এটার ক্ষেত্রে কি হবে? এই অবস্থায় থাকার শর্ত কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? ব্যাসার্ধদ্বয়ের যোগফল থেকেও বড়, তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট। বহিস্থ স্পর্শ, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বলো তো, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। পরেরটা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের থেকে ছোট, কিন্তু অন্তরফল থেকে বড়, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের অন্তরফলের সমান, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের অন্তরফল থেকেও ছোট, ক্লিয়ার? ওকে, আমাদের কাজ শেষ, তাই না? কিছু অঙ্ক করি। দেখো, 2টা বৃত্ত, তারা পরস্পর বহিস্থভাবে স্পর্শ করছে, কে এর মান বলো কেমনে করবা? বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। কেন্দ্র ব্যাসার্ধ বাইর করলেই কাজ শেষ। এটার কেন্দ্র কত আমাকে বলবা? C1 কত? -2,5। ব্যাসার্ধ কত? √(-2 স্কয়ার + 5 স্কয়ার - k স্কয়ার। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, পরেরটার কেন্দ্র কত আমাকে বলো তো?
1,1 ব্যাসার্ধ কত √1 + 1 + 7 কত √9/3 কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বাইর করো তো C1 C2 = R1 + R2 C1 C2 কত √3² + 4² তাই না সুন্দর সুন্দর অ্যান্সার আসে 3² + 4² R1 + R2 কত R1 কত 5² 25 25 আর 4 29 29 - k² + 3² এটা কত হয় আমাকে বলো তো 5 5 তাই না তাই তো 5 = √29 - k², ভুল করতেছি কোথাও সরি তো 3 স্কয়ার কেন দিলাম আমার মাথা আউল হয়ে গেছে এই বুঝছো এতটুকু বুঝছো এই যে এটা কত কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 এটার ব্যাসার্ধ এটার ব্যাসার্ধ 3 তাহলে এতটুকুর ভ্যালু কত হওয়া দরকার 2 না ও সরি আমার মাথা আসলেই আউল হয়ে গেছে বুঝছো বুঝছো ঠিক আছে এবার এখান থেকে কে এর ভ্যালু বাইর করো এটা যদি 5 হয় এটা যদি 3 হয় তাহলে ওটার ভ্যালু কত 2 হওয়া দরকার ওটা 2 হইতে হলে রুটের নিচে 4 থাকবে তাহলে কে এর ভ্যালু 25 বা আমরা এইভাবে লিখতে পারি 5 - 3 কত 2 = √29 - k যেখান থেকে আমাদের কে এর ভ্যালু কত হয় 25 কে এর ভ্যালু কত হয় 25 ঠিক আছে সবাই বলো বুঝছো 33 আসলেই 33 তো হওয়ার কথা না তোমরা 33 কই থেকে পাইতেছো 25 ঠিক আছে রিটেনে আসলে জাস্ট চিত্র আঁকায় দিবা তাইলে পারফেক্ট অত ভাষায়ও লেখার দরকার নেই তারপরেরটা খেয়াল করো কি বলছে এরূপ দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত বৃত্তের সমীকরণ বের করতে বলছে কোশ্চেনটা বুঝছো এরূপ দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 3,4 এবং ওই বৃত্তটাকে স্পর্শ করে কয়টা বৃত্ত দুইটা বৃত্ত কেন দুইটা বৃত্ত বলতে পারবা আমাকে বলো তো কেন দুইটা বৃত্ত বলতে পারবা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এরূপ দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 3,4 এবং এই বৃত্তকে স্পর্শ করে বহিস্থভাবে না অন্তস্থভাবে বলে নাই তো তাহলে দুই ভাবেই স্পর্শ করবে এরকম দুইটা বৃত্তের সমীকরণ বুঝছো বহিস্থভাবে স্পর্শ করবে অন্তস্থভাবে স্পর্শ করে এরকম দুইটা বৃত্তের সমীকরণ আচ্ছা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের প্রথম যে বৃত্তটা যার ইকুয়েশনটা চাইছে তার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ব্যাসার্ধ জানতে পারলেই কাজ শেষ তাই না আমাকে বলো তো প্রথম যে বৃত্তটা অর্থাৎ C1 তার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে ব্যাসার্ধ জানতে পারলেই কাজ শেষ তার ব্যাসার্ধ ধরে নেই R1 এটা আমার জানতে পারলেই হয়েছে দ্বিতীয় যে বৃত্তটা তার কেন্দ্র কত আমাকে বলো তো C2 তার কেন্দ্র কত 0,0 ব্যাসার্ধ কত 3 আচ্ছা এখন এই দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে C1 আর C2 স্পর্শ করে কেমনে বলে নাই কিন্তু এরূপ দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক এত এবং এই বৃত্তকে স্পর্শ করে বহিস্থভাবে না অন্তস্থভাবে বলে নাই তো দুই ভাবেই হবে আমরা প্রথমে ধরে নেই এক্সটার্নালি স্পর্শ করে বা বহিস্থভাবে স্পর্শ করে তো বহিস্থভাবে যদি স্পর্শ করে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের থেকে সমান কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান তো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত √3² + 4² = R1 এর ভ্যালু জানো না R2 এর ভ্যালু কত 3
সেখান থেকে আমাদের r1 এর ভ্যালু চলে আসে কত 5 - 3 2। তাহলে বৃত্তটা যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে বৃত্ত সমীকরণ কি কেন্দ্র জানো ব্যাসার্ধ জানো x - 3 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইকুয়ালস টু 2 স্কয়ার এবার আসি অন্তস্থভাবে স্পর্শ বুঝছো ঠিক ঠিক এবার আসি অন্তস্থভাবে স্পর্শ এবার তারা যদি ইন্টারনালি স্পর্শ করে বা অন্তস্থভাবে স্পর্শ করে ইন্টারনালি স্পর্শ তুমি বাংলায় লিখবা এরা যদি অন্তস্থভাবে স্পর্শ করে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের অন্তরফলের সমান কোনটা বড় কোনটা ছোট পরে আচ্ছা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা কত √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার না 5 কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 আর এর ভ্যালু এটা R2 এর ভ্যালু নিজেই 3 তাহলে R2 কি বড় হইতে পারে বলো তো বড়টাতে ছোটটা বাদ দিলে হয় 5 এন্ড একটার ভ্যালু 3 ওটা জীবনেও বড় হবে ওটা ছোট তাহলে কি R1টাই বড় আসলে আমি কিন্তু এখান থেকে বুঝে গেছি যে R1টাকেই বড় হওয়া লাগবে নাহলে তাদের অন্তরফল কি জীবনেও 5 হওয়া সম্ভব না সেখান থেকে R1 এর ভ্যালু কত 8 সুতরাং আমাদের আরেকটা বৃত্তের সমীকরণ x - 3 হোল স্কয়ার প্লাস y - 4 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 8 স্কয়ার ক্লিয়ার আমাকে বলো ক্লিয়ার হইছে না সহজ না দুইটা বৃত্ত স্পর্শ করা এই কেসটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনে কিন্তু বলে দেয় নাই কেমনে স্পর্শ করছে বলছে জাস্ট স্পর্শ করছে তাহলে তারা অন্তস্থভাবেও করতে পারে বহিস্থভাবেও করতে পারে অন্তস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের অন্তরফলের সমান বহিস্থভাবে করলে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান ক্লিয়ার আমাকে বলো সবাই বুঝছো ঠিক আছে পরবর্তী কনসেপ্টে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট কেস কোনটা স্পর্শ করার যে কেসটা আচ্ছা তারা যদি স্পর্শ করে একটা বিন্দুতে স্পর্শ করবে না আমরা এখন ওই যে বিন্দুটা স্পর্শ বিন্দু তার স্থানাঙ্ক বের করব ঠিক আছে স্পর্শ বিন্দু স্থানাঙ্ক বের করব এই একটা বৃত্ত হ্যাঁ তারা বহিস্থভাবে স্পর্শ করছে তারা কেমনে স্পর্শ করছে আমাকে বলো তো বহিস্থভাবে স্পর্শ করছে তাই না কেমনে স্পর্শ করছে বহিস্থভাবে স্পর্শ করছে তাই তো তোমাকে যদি বৃত্ত দুইটা সমীকরণ দেওয়া থাকে তুমি কি কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবা না এটার কেন্দ্রের স্থানাঙ্ক কত C1 এটার কেন্দ্রের স্থানাঙ্ক C2 চাইছে কি স্পর্শ বিন্দু দেখি কার মাথায় বুদ্ধি আছে এটার স্থানাঙ্ক কেমনে আসবে সরল রেখা চ্যাপ্টারের কনসেপ্ট বিভক্তির কনসেপ্ট বলে দিছি বলো তো স্পর্শবিন্দু স্থানাঙ্ক কেমনে বাবা বলো স্পর্শবিন্দু C1 আর C2 এই রেখাংশকে R1:R2 এই অনুপাতে কি করবে অন্তর্বিভক্ত করবে ঠিক আছে স্পর্শবিন্দুটাকে যদি P চিন্তা করো স্পর্শবিন্দু C1 C2 এই রেখাকে R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে বৃত্ত দুটার সমীকরণ দেওয়া থাকবে তার মানে C1 এর স্থানাঙ্ক জানবা C2 এর স্থানাঙ্ক জানবা R1 জানবা R2 জানবা P বিন্দুর স্থানাঙ্ক চলে আসবে এই তো বুঝে ফেলছো এবার চলো অন্তস্থভাবে যদি স্পর্শ করে ঠিক আছে অন্তস্থভাবে যদি স্পর্শ করে তাহলে কি কাহিনী হয় আমরা একটু দেখি ধরতে পারতেছো কি হবে অন্তস্থভাবে যদি স্পর্শ করে কি হবে কিছু টের পাইছো টের পাও না এখনো আচ্ছা ঠিক আছে এই একটা বৃত্ত ধরো এই আরেকটা বৃত্ত ঠিক আছে বুঝছো
এইটা হচ্ছে C1, এইটা হচ্ছে C2, এইটা হচ্ছে আমাদের স্পর্শবিন্দু বা P, স্পর্শবিন্দু বা P। খেয়াল করো তো এতটুকু কত, এতটুকু কত আমাকে বলবা? এতটুকু কত R1, এতটুকু কত R2। তাহলে P বিন্দুটা C1 C2 এই রেখাংশকে R1:R2 অনুপাতে বহির্বিভক্ত করতেছে, বহির্বিভক্ত করতেছে। বহির্বিভক্তের ফর্মুলা অ্যাপ্লাই করে বহির্বিভক্তটা বের করে ফেলতে পারবা, তাই না? বলো, বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবা? আমাকে কি দেখান লাগবে? এই রিলেটেড অঙ্ক করান লাগবে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে যদি আমি বলি তাদের স্পর্শবিন্দু স্থানাঙ্ক বের করো, তুমি পারবা না। তোমার প্রথম কাজ হবে তারা কেমনে স্পর্শ করে সেটা বাইরে করা, তারপর স্পর্শবিন্দু স্থানাঙ্ক বের করা। বলো, আমি দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে দিলাম, বললাম তাদের স্পর্শবিন্দু স্থানাঙ্ক। তোমার প্রথম কাজ কি হবে? তারা কেমনে স্পর্শ করে সেটা বের করা, তারপর স্পর্শবিন্দু স্থানাঙ্ক বের করা। বুঝছো 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 বুঝছো? ঠিক আছে। কি বলছে? দেখাও যে এই দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে। প্রথম পার্ট, দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে দেখানোর উপায় কি? দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে দেখানোর উপায় কি? বলো। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের অন্তর্ফলের সমান, ব্যাসার্ধদ্বয়ের অন্তর্ফলের সমান। আমাদের প্রথম, আমি পরের পার্টটুকু পরে, আগে প্রথম পার্ট কি দেখাইতে বলছে? এই দুটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে। প্রথমটার কেন্দ্র কত আমাকে বলো তো? 1, -2, 1, -2। প্রথমটার ব্যাসার্ধ কত আমাকে বলো তো? √1² + 2² + 31, 6। দ্বিতীয়টার কেন্দ্র কত আমাকে বলো তো? -2, -2, -2, ব্যাসার্ধ কত? √2² + 2² -7। ঠিক আছে, বলো বলো। 2, 2 কত? 4, 4, এই সর্বনাশ, সুন্দর ভ্যালু আসে না তো। 4, 4, 8, 8 - 7, 1, 1, সুন্দর ভ্যালু আসছে। আচ্ছা, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ইকুয়ালস টু √1 - 2, 3² + 4², কত হয়? 5। ব্যাসার্ধদ্বয়ের অন্তর্ফল 6 - 1, 5 হয়? 5। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের অন্তর্ফলের সমান। তাহলে কেমনে স্পর্শ করে? অন্তস্থভাবে স্পর্শ করে। বুঝে গেছি, বুঝে গেছি, বুঝে গেছি। এবার স্পর্শবিন্দু স্থানাঙ্ক। স্পর্শবিন্দু স্থানাঙ্ক, স্পর্শবিন্দু কি হবে আমাকে বলো তো? C1 C2 এটাকে কত অনুপাতে বহির্বিভক্ত করবে আমাকে বলো তো? 6:1 এই অনুপাতে বহির্বিভক্ত করবে। 6:1 এই অনুপাতে বহির্বিভক্ত করবে। বাংলায় লিখবা, স্পর্শবিন্দু C1 C2 রেখাংশকে এই অনুপাতে বহির্বিভক্ত করবে। তাহলে আমাদের স্পর্শবিন্দু স্থানাঙ্ক, স্পর্শবিন্দু যদি P ধরো, বাংলা একটু লিখে নিবা। তাহলে P বিন্দু স্থানাঙ্ক কত? ফর্মুলা তো ভুলে গেছি অনেক আগে। 6 - 1, 6 - 1, C1 C2 না? 6 × -2 -1 × 1, 6 × 2 -1 × -2। আমাকে বললো ঠিক আছে কিনা। আমাকে বললো তো ঠিক আছে কিনা। তাহলে দেখো তো স্পর্শবিন্দু স্থানাঙ্ক কত হয়। ভাইয়া বই থেকে প্র্যাকটিস করা লাগবে? বই থেকে তো প্র্যাকটিস করা উচিত। আমি তোমাদের ক্লাসে যেগুলো পড়াইছি না, এগুলাই ইনাফ। ঠিক আছে, এর বাইরে কিছু আসবে না। এরপরেও নিজের কনফিডেন্সটা গ্রো করার জন্য, ধরো আমার সবগুলা ক্লাস করছো, তারপর তুমি জাস্ট বইটা চোখ বোলাবা, এটা পারতেছি, হ্যাঁ পারতেছি, এটা পারতেছি, আরে এটা তো পারতেছি, আরে এটা তো আমার করাই লাগতেছে না, মুখে মুখেই পারতেছি, মাথায় কনসেপ্টটা ধরে ফেলছো দেখি, তখন কনফিডেন্সটা বাড়বে। আরে আমি তো বইয়ে সবই পারতেছি। ঠিক আছে, তো আমি ক্লাসটা করানোর পর, যে কোনো একটা ক্লাস করানোর পর, ধরো ক্লাস সবগুলা ক্লাস তুমি করছো, এবার যে কোনো একটা বই, তোমার হাতে যেই বইটাই আছে, কেতাব স্যারের বই বা যে কোনো বই, ওইটাই পৃষ্ঠা উল্টায় দেখবা সবকিছু পারতেছো কিনা।
98% অঙ্ক তুমি এমনিই পারবা, করার দরকার নেই তো সব। -12 -1 -13/5, -13/5 ওখানে কত 12 + 2 14/5, 14/5। ক্লিয়ার? এখন কি চাইছে? সাধারণ স্পর্শকের সমীকরণ। কোশ্চেনটা বুঝছো? সাধারণ স্পর্শকের সমীকরণ। দুইটা বৃত্ত একটা আরেকটাকে অন্তস্থভাবে স্পর্শ করছে, ব্যাপারটা কি এরকম হয় না? তাহলে কোন বিন্দুতে স্পর্শ করলো? কোন বিন্দুতে স্পর্শ করলো? এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটাই কি একটা স্পর্শক আঁকানো সম্ভব? এই বিন্দুটাই কি একটা স্পর্শক আঁকানো সম্ভব? সম্ভব? সম্ভব। ওই স্পর্শকটার ইকুয়েশন চাইছে। এটাই কি আমাদের যে সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট, সিটি, কমন ট্যানজেন্ট। আমাকে এই কমন ট্যানজেন্ট বা সাধারণ স্পর্শকটার ইকুয়েশন চাইছে। এই কমন ট্যানজেন্টটার ইকুয়েশন বাই করতে পারবা? এই বিন্দুটা তো এটার উপরে, এটার উপরে, তাহলে যে কোনো একটা উপরে ধরে সমীকরণটা বের করে ফেলো। বুঝছো? এই বিন্দুটা প্রথম বৃত্তের উপরে, এটা ধরে সমীকরণটা বের করে ফেলো। ঠিক আছে? তাহলে কি হবে? x(1 + y, y1 + 2x + x1/2) ওভাবে করে দিলেই কাজ শেষ। এই বুঝছো? অঙ্ক বলো। কমন ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে? এই বিন্দুটা তো যে কোনো একটা বৃত্তের উপরে, দুইটা বৃত্তের উপরে আছে। x(1) -13x/5 + y, y1 14y/5 -2 × x + x1/2। তাহলে কি থাকে? x -13/5 + 2 × y + 14/5 -31 = 0। এটা সিম্পলিফাই করলে যেটা আসবে সেটাই। এটা সিম্পলিফাই করলে যেটা আসবে সেটাই। এটা সিম্পলিফাই করলে যেটা আসবে সেটাই। বুঝাতে পারলাম? আমাকে বলো, বুঝাতে পারলাম? বুঝতে পারলাম, তাই না? ঠিক আছে, পরেরটাই যাই। ছোট্ট একটা সুন্দর একটা কনসেপ্ট আছে, সুন্দর একটা কনসেপ্ট আছে। দুইটা বৃত্ত, দুইটা বৃত্তের তিনটা অবস্থান দেখানো হয়েছে। প্রথমটার আদর্শ ইকুয়েশন ধরো s = 0, দ্বিতীয়টার আদর্শ ইকুয়েশন ধরো s' = 0। হ্যাঁ, দুইটা বৃত্ত, দুইটা বৃত্ত। প্রথমটার আদর্শ আকৃতি s = 0, দ্বিতীয়টার আদর্শ আকৃতি s' = 0। আচ্ছা, তুমি যদি s থেকে s' বাদ দাও তাহলে একটা সরল রেখার ইকুয়েশন আসে না? আমাকে বলো তো, একটা সরল রেখার ইকুয়েশন আসে? আসে? আসে তো? আসে না? আসে। ঠিক আছে, এখন দুইটা বৃত্ত যদি দুইটা বিন্দুতে ছেদ করে তখন ওই সরল রেখাটা কি হয়? কমন কর্ড বা সাধারণ জ্যা। আমরা দেখে আসছি, আজকেই দেখছি একটু আগে। তোমাদের মাথায় তখন কোয়েশ্চেন জাগে নাই, ভাই যদি দুইটা বিন্দুতে ছেদ না করে তাইলে এটা কি বোঝায়? ভাই দুইটা বিন্দু যদি ছেদ না করে তাইলে এটা কি বোঝায়? আসে নাই? আচ্ছা, যদি এরকম হয়, জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করে, তাহলে তাদের একটা কমন কর্ড বা কমন ট্যানজেন্ট পাওয়া যাবে না? ওই যে s - s' = 0, সেটা আসলে এই কমন ট্যানজেন্ট বা সাধারণ ট্যানজেন্টটাকে বোঝায়। কমন ট্যানজেন্ট বা সাধারণ ট্যানজেন্টটাকে বোঝায়। ঠিক আছে? আর যদি তারা স্পর্শও করে না, ছেদও করে না, এই কেসে s - s' এই জিনিসটা যেটাকে বোঝায় সেটাকে বলা হয় রেডিক্যাল অ্যাক্সিস। এটা তোমাদের সিলেবাসে নেই, বাকি দুটা আছে, বাকি দুটো একটু মনে রেখো, এটা সিলেবাসে নেই। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? প্রথম দুটো ইম্পর্টেন্ট, পরেরটা নাই, জাস্ট মনে রাখতে পারো। আচ্ছা, আমরা আর দুইটা অঙ্ক করব, তারপর আজকের ক্লাস শেষ। আমরা আর দুইটা অঙ্ক করব, দুইটা না আসলে একটা। এটা পারবা? দেখাও যে এই বৃত্ত দুইটা এই বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে তোমাকে কি দেখানো লাগবে বলো তো? কি দেখানো লাগবে? প্রথমত এরা বহিস্থভাবে স্পর্শ করে, তারপর স্পর্শ বিন্দুটা বাইর করে দেখাইতে হবে, সেটা এত ক্লিয়ার। প্রথমত কি দেখাইতে হবে? বহিস্থভাবে স্পর্শ করে। কেমনে দেখাবা? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ফার্স্টে এটা দেখাবো। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। এটা দেখাইলে কি? বহিস্থভাবে স্পর্শ করে। এই পার্টটুকু ডান, এই পার্টটুকু ডান। ঠিক আছে?
তারপর স্পর্শবিন্দু স্থানাঙ্ক বের করবা। এটা আর কোনো ওয়ে কি দেখানো যায়? আর কোনো চুরি বুদ্ধি কি আছে? চোরা বুদ্ধি কি আছে? আর কোনো চোরা বুদ্ধি কি আছে? বলো তো, এটা চিন্তা করো তো। তুমি যদি দেখাইতে পারো এটার কেন্দ্র থেকে এটার দূরত্ব এটার ব্যাসার্ধের সমান, ওটার কেন্দ্র থেকে এটার দূরত্ব ওইটার ব্যাসার্ধের সমান, তাহলে কি সম্ভব? তাহলে কি সম্ভব? চিন্তা করো। নর্মাল ওয়ে বুঝাইছি, ফার্স্টে দেখাবা তারা বহিস্থভাবে স্পর্শ করে, তারপর স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা এনে দেখাবা যে এটা। কিন্তু এটা অনেক বড় হয়, দুইটা স্টেপে করা লাগে, বুঝতে পারতেছো? এমনি কি সম্ভব? চিন্তা করবা, চিন্তা করবা। আজকের লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক। এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এরা পরস্পরকে স্পর্শ করে। সর্বনাশ! বহিস্থভাবে না অন্তঃস্থভাবে বলছে? বলে নাই। ঠিক আছে, তা আমরা আপাতত ধরে নেই দুইভাবে স্পর্শ করতে পারে। দুইভাবে স্পর্শ করলে তো সি এর ভ্যালু দুইটা হওয়া উচিত, একটা চাইছে। আচ্ছা দেখি তারপর এটার কেন্দ্র কত আমাকে বলো তো? -1, 0। এটার ব্যাসার্ধ কত? √1 - c। এটার কেন্দ্র কত? 0, -1। এটার ব্যাসার্ধ কত? √1 - c। খেয়াল করছো দুইটার ব্যাসার্ধ সেম হয়ে গেছে। দুইটা বৃত্তের ব্যাসার্ধ সেম হলে তারা কি বহিস্থভাবে স্পর্শ করতে পারবে? দুইটা বৃত্তের ব্যাসার্ধ সেম হলে তারা কি বহিস্থভাবে স্পর্শ করতে পারবে? হ্যাঁ পারবে, নো ওয়ারিস। পারবে না? পারবে। পারবে তো? পারবে। তারা কি অন্তঃস্থভাবে স্পর্শ করতে পারবে? বলো তো, দুইটা বৃত্তের ব্যাসার্ধ যদি সেম হয়ে যায় তারা কি অন্তঃস্থভাবে স্পর্শ করতে পারবে? পারবে? পারবে না? কেন পারবে না? এই যে করছে না অন্তঃস্থভাবে স্পর্শ। ভাই একটা বৃত্ত, এই আরেকটা আসছে, দেখছো দেখছো, এই যে অন্তঃস্থভাবে স্পর্শ করছে। দুইটা বৃত্তের ব্যাসার্ধ সেম হলে তারা যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে তখন তারা আসলে একই বৃত্ত, সেম বৃত্ত, তাদের কেন্দ্রও সেম হবে। কিন্তু এদের দুজনের কেন্দ্র কি সেম? এদের দুইজনের কেন্দ্র কি সেম? না। সুতরাং এরা অন্তঃস্থভাবে স্পর্শ করতে পারে না, এরা বহিস্থভাবে স্পর্শ করবে। কথাটা বুঝছো? দুইটা বৃত্তের ব্যাসার্ধ সেম হলে তারা অন্তঃস্থভাবে স্পর্শ যদি করে আসলে একই বৃত্ত হয়ে যায়, কিন্তু এই দুটো তো একই বৃত্ত না। আচ্ছা, বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা কত? √2। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব √2 ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান 2√1 - c। দুটো তো সেম ব্যাসার্ধ, তাই না? তাহলে যদি বর্গ করো কি থাকে? ½ = 1 - c। c এর ভ্যালু কত? ½। এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। ওকে, নেক্সট ক্লাসে আমরা বেশ কিছু অ্যাডভান্স টপিক দেখব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।